সবকিছুর মধ্যে আমরা একটা ফ্যাসিবাদী প্রবণতা লক্ষ্য করছি। ফলে ফ্যাসিবাদ কি এ নিয়ে বিস্তর আলোচনার আগে জাস্ট দুটো কথা বলা বাহুল্য ভালো, যে ফ্যাসিবাদ মানেই কিছু এক রকমের অটোনমি, যে অটোনমিতে রাষ্ট্রের যে সর্বময় ক্ষমতা এক ব্যক্তির হাতে চলে যায় আর কি। এক ব্যক্তি সেটাকে শাসন করার চেষ্টা করেন। রাষ্ট্র এমনভাবেই পরিচালিত হয় যেখানে রাষ্ট্র মানে একজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি মানেই রাষ্ট্র। সেখানে ডিক্টেটরশিপ মানে প্রবলভাবে উপস্থিত থাকে। একজন ব্যক্তির আদেশ নির্দেশই হচ্ছে রাষ্ট্রের কর্মকাণ্ডে রূপান্তরিত হয়। সেখানে ফ্যাসিবাদ একই অর্থে আবার প্রচন্ড মাত্রায় কর্পোরেট কালচারকে প্রমোট করে। কর্পোরেটিজম ইজ এ বিগ ইস্যু। সেখানে আমরা যে সরকার টিকে ছিল সেই সরকারকে কি করে অ্যাডমিনিস্ট্রেশন সব দিক থেকে সহায়তা করেছে, সব রকমের, এবং অ্যাডমিনিস্ট্রেশন নিজেও তার সুফল পেয়েছে। অবস্থানে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ চালাইছে বাংলাদেশে, ওটা যদি আপনি দেখেন, এই ফ্যাসিবাদের তাদেরকে ফ্যাসিবাদ হওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা এলিমেন্ট তাদেরকে একেবারে একসাথে যুক্ত হয়েছে আর কি। এবং উন্নয়নে শেখ হাসিনা এবং তার দূষররা, ফ্যাসিবাদের যে দূষররা, তারা উন্নয়নকে এমন একটা টুল হিসেবে ইউজ করছে যেটা কি তাদেরকে এবং একটা লম্বা সময় ক্ষমতায় থাকার একটা বৈধতা দিয়ে দিছে, এবং পাশাপাশি এবং এটাও বৈধতা দিয়ে দিছে যে তারা যদি আজকে 100 জনকে মেরে ফেললেও সে মানুষের কনসার্নে আসে না। এবং ওটাকে ওইভাবে আপনি যদি মিডিয়া বলেন, আপনি যদি এলিট সোসাইটি বলেন, আপনি যদি বলেন, এমন ভাবে সেগুলাকে মানবাধিকারের যে লঙ্ঘনটা, মানুষজনকে যে মেরে ফেলছে বছর, এবং দুর্নীতিকে তারা এমন ভাবে চাপা দিয়ে গেছে যেন মনে হচ্ছে যেন শুরু করে দেব। তো আসসালামু আলাইকুম। আজকে ডেভেলপমেন্ট থট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ডেভেলপমেন্ট থটের যাত্রা শুরু হয় এই বছরের 2024 সালের শুরুর দিকেই, এবং ডিটি টক, যেটা ডিজি টকের প্রথম সিরিজ, আমাদের প্রথম সিরিজে আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন গবেষক এবং শিক্ষক, এবং মানে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটিতে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নেমত আলী ভাই। এবং আমাদের আজকের সেশনে যে টপিকটা ছিল সেটা হলো পেশিবাদ, উন্নয়ন এবং বাস্তবতা। সো আপনাদের সাথে আমি আছি, আমার নাম মিনহাজুল আহমেদ রিজভী, ফাউন্ডার ডেভেলপমেন্ট থট। সো আমরা প্রোগ্রামে যাওয়ার আগে যে একটা বিষয় বলতে চাই যে ভাই, সেটা হলো যে আমরা কোনো কোয়েশ্চেন যদি হয় সেটা আমরা পরবর্তীতে, আমারও কিছু কোয়েশ্চেন আছে এবং পার্টিসিপেন্টদের যে কোয়েশ্চেন গুলো থাকবে সেটা আমরা লাস্টে 5 মিনিটের একটা কোয়েশ্চেন আনসার সেশন রাখবো, এবং ওখানে ওনাদের অপশন বা কোয়েশ্চেন আনসার গুলোতে যাবো। তো হ্যালো ভাই, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আশা করছি তুমি ভালো আছো, এবং এখানে যারা আসবে, যারা এখন যারা শুনছেন, আবার ভবিষ্যতে যারা শুনবেন, তো সকলের জন্যই শুভেচ্ছা। এবং আমাকে যুক্ত করবার জন্য রেজবি, তোমাকে ধন্যবাদ। তুমি অনেক কাজ করো, তোমার কাজকর্মের পরিধি সম্পর্কে যারা জানে, যারা বোঝে, তারা নিশ্চয়ই চাইবে তুমি আরো এরকম কাজকর্মের সাথে আরো যুক্ত হও। একই সাথে যাদের কথা শুনতে পারা যায় বা বলতে পারার যারা যারা মানে আছেন, তাদেরকে আবার নিজেদের মধ্যে করে প্ল্যাটফর্মে যুক্ত করা আর কি। তো যাই হোক, শুভেচ্ছা।
এখানে এটা কি অ্যাডমিট করার কাজ কি আমি যুক্ত হব, মানে তোমার যদি নোটিফাই না আমি হয় তো? আমি করব, অ্যাডমিট করার ওকে, কাজটা আমি করব। ওকে, ডান। সো কি কি ফরম্যাটে চাচ্ছি আমি আলোচনা করতে? আমরা কি সরাসরি আলোচনায় ঢুকবো নাকি আহ, প্রশ্ন আমাদের ভিত্তিক আলোচনায় আমরা গেলে? যেটা করব, এগেইন আপনাকে আপনাকে ধন্যবাদ যে আমাদের প্রথম ডিটি সেশন সিরিজে প্রথমে আপনি আমাদের সাথে এঙ্গেজ হয়েছেন। সো আমাদের আজকে আলোচনার সেশনটা ধরনটা হবে এরকম যে আমরা ফ্লোরটা আপনাকে দিয়ে দিব। হুম, হুম, ইন দ্য মিন টাইম যদি কারো কোয়েশ্চেন থাকে ওনারা টেক্সট বক্সে কোয়েশ্চেন গুলা রেজ করবেন এবং আমি কোয়েশ্চেন গুলো আপনার কাছে পেশ করব এবং শেষের দিকে আমরা সেশনটা রাখবো। সো আমরা ডাইরেক্ট আপনার কাছে চলে যাব। সো বাই। হুম, হুম। অনেক ধন্যবাদ। এখানে যারা আমরা যুক্ত হয়েছি বা যুক্ত হব যারা, তারা সবাই কম বেশি আমার মনে হয় উন্নয়ন অধ্যয়নের শিক্ষার্থী বা বর্তমান অথবা প্রাক্তন। ডেভেলপমেন্ট নিয়ে আসলে সারা বিশ্বেই তো আসলে একটি বড় কর্মকাণ্ড, একটা বড় পরিধির জায়গা। তো সেই নিয়ে আলাপ করবার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য ডেভেলপমেন্ট থট এর যে প্রতিষ্ঠাতা বা অন্য যারা এর সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আহ একটা বিষয় অবশ্যই বলবার মতো যে যেহেতু উন্নয়ন অধ্যয়ন নিয়ে পড়াশোনা করেছি, এ বিষয়ে অনেক রকমের গল্প, অনেক রকমের আহ আলোচনা সমালোচনা, সেটা তাত্ত্বিক অথবা প্রায়োগিক, সব দিক থেকে আসলে কম বেশি আমাদের সেই সুযোগ হয়েছে বা হচ্ছে, আমাদের সেই ট্রেনিংটা আছে। তো সেই অর্থে আহ, আমি অনেক আগেই ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে বের হয়েছি। দেশের মধ্যে, দেশের বাহিরে কাজ করার সুযোগ হয়েছে আমার। মানে প্রত্যন্ত অঞ্চলে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা শুরু, তারপরে আবারও একাডেমিক যাত্রায়, আবারও দেশের বাইরে অথবা দেশের মধ্যে আহ, শিক্ষকতা পেশা। তো এই মুহূর্তে আমি যেখানে আছি সেই মুহূর্তে আমি আছি ফ্লোরিডাতে। তো সেইখানে বসে আবার নতুন করে সোশিওলজিক্যালি ডেভেলপমেন্টকে রি-এক্সামিনিং করার একটা সুযোগ আমি পাচ্ছিলাম। আমি গত কয়েক সেমিস্টারে আমার যিনি সুপারভাইজার আছেন ওখানে, তিনি যে বিষয় নিয়ে কাজ করেন সেখানে ওয়াল সিস্টেম অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেখানে ক্যাপিটালিজম, নিউলিবারালিজম, গ্লোবালাইজেশন, ডেভেলপমেন্ট কি করে ইন্টারকানেক্টেড অথবা কি করে রিপ্রোডিউস হচ্ছে প্রত্যেক বছর বছর, প্রত্যেক দিক, প্রত্যেক শতকের পর শতক জুড়ে, সেই আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে স্থান পেয়েছে। তো সেই প্রসঙ্গে আমি উন্নয়ন গল্প, তবে আজকে আমরা যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের উন্নয়নের গল্প, উন্নয়নের ভাবনা এবং তার বাস্তবতা, অর্থাৎ ফ্যাসিবাদ কি করে উন্নয়নকে আহ ড্রামাটাইজ করে, কি করে মঞ্চস্থ হয় উন্নয়নের গল্পগুলো, উন্নয়নের ভাবনাগুলো, কিন্তু সেই ফ্যাসিবাদের আড়ালে, উন্নয়নের আড়ালে আসলে কি ধরনের বাস্তবতা লুকিয়ে আছে সেই নিয়ে হয়তো টুকটাক আলাপ করা যাবে। আমি বলে রাখি, এখানে যে কোনো প্রশ্ন যে কোনো মুহূর্তে আমাকে থামানো যাবে আসলে, তাহলেই বরঞ্চ সেটা আরো বেশি আহ মানে গুরুত্ববহ হবে আর কি আলোচনাটা এগুতে। তো ফ্যাসিবাদ আসলে কি? আহ বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে জন্ম হয়েছে, ফ্যাসিবাদ কিসের ভিত্তিতে জন্ম হয়েছে এবং ফ্যাসিবাদ কি করে তার চূড়ান্ত শাখা প্রশাখা বিস্তার করেছে, এ নিয়ে বোধহয় প্রচুর কাজের সুযোগ আছে। তবে ফ্যাসিবাদ যে অর্থে বাংলাদেশে গুরুত্ব সহকারে জায়গা দখল করেছিল সেটি হচ্ছে এই দেশের সমস্ত জায়গাতে বলা হচ্ছিল যে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন করছে, উন্নয়ন চলমান রয়েছে। এবং প্রত্যেক বছর আমরা দেখেছি বিভিন্ন রকমের সমীক্ষায়, সরকারি বেসরকারি অথবা আমাদের দেশের সিভিল সোসাইটি, এনজিও কর্মী, দেশের বড় বড় অধ্যাপকদের মুখের মধ্য দিয়ে সেই সব কথাবার্তা বারবার প্রকাশিত হচ্ছিল যে বাংলাদেশ 2008-9 পর থেকে 2022-23-24 এত দূর এগিয়েছে। কিন্তু আমরা দেখছি সাম্প্রতিক সময়ে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেই শ্বেতপত্রের মধ্য দিয়ে বিপুল পরিমাণ দেশীয় সম্পদ লুণ্ঠনের একটি, মানে কি বলবো, একটা বিস্ফোরক তথ্য আমাদের হাতে আছে। ফলে ওই জায়গাতে দাঁড়িয়ে একটা মন্তব্য শুরুতে করে রাখছি, সেটা হচ্ছে যে এই উন্নয়নের গল্প, যে উন্নয়নের বাস্তবতা, এই উন্নয়নের যে বিবরণ আমরা পাচ্ছিলাম,
সেই উন্নয়ন কোনোভাবেই কলোনিয়াল পিরিয়ডের ডেভেলপমেন্টের চেয়ে আলাদা কিছু ছিল না। মানে কি? মানে হচ্ছে কলোনিয়াল পিরিয়ড যেভাবে উন্নয়ন বলা হচ্ছিল, সেই উন্নয়ন মূলত ছিল কোনো দেশ থেকে রিসোর্স এক্সট্রাকশন করা, মানে রিসোর্সটাকে যে কোনো ভাবে ট্রান্সফর্ম করে সেটাকে কলোনিয়াল যে মাস্টার যেসব কান্ট্রি সেগুলোতে পাচার করা। এই একটি মনোবাসনা কলোনিয়াল পিরিয়ডে ছিল। আমাদের সময় আমরা দেখলাম যে এই সময়টাতে গত ২-২.৫ দশক জুড়ে আমরা দেখলাম যে বিশেষ করে গত ১৫-১৬ বছর ধরে দেখলাম যে উন্নয়নের যে বিবরণ আমরা পাচ্ছিলাম, সে উন্নয়নের মধ্যে একটা মানে আগে তো বলতাম সাগর ছুরি, এখন এই কি ব্যাখ্যা দিব আমরা ঠিক জানি না। নতুন কোনো আ বাংলা ট্রাম আমাদেরকে যুক্ত করতে হবে যে এখানে বলা হচ্ছে যে উন্নয়ন মানে হচ্ছে যে আসলে মহাকাশ চুরি। ধরেন এখন সে ধরনের আলোচনা যেতে হবে। তা আমি এই বিষয়ে বলবার আগে আমি একটুখানি ২ টো বিষয় আমরা সামনে নিয়ে আলোচনা করতে চাই। ফ্যাসিবাদ কি? এ নিয়ে তো আলোচনা আমাদের সামনে আছে। মানে ৯০ দশকে যখন বারবারই বলা হচ্ছিল যে আ এরশাদ কি? তখন বলা হচ্ছিল এরশাদ স্বৈরাচার। এই সময়টাতে ২০২৪ সালে এসে আমরা তখন দেখছি যে বাংলাদেশের যিনি শাসক ছিলেন গত ১৫-১৬ বছর ধরে, তার চরিত্রের মধ্যে তার যে আ চিন্তা চেতনা সবকিছুর মধ্যে আমরা একটা ফ্যাসিবাদী প্রবণতা লক্ষ্য করছি। ফলে ফ্যাসিবাদ কি এ নিয়ে বিস্তর আলোচনার আগে জাস্ট দুটো কথা বলা বাহুল্য ভালো যে ফ্যাসিবাদ মানেই কিছু এক রকমের আ অটোনমি, যে অটোনমিতে রাষ্ট্রের যে সর্বময় ক্ষমতা এক ব্যক্তির হাতে চলে যায় আরকি। এক ব্যক্তি সেটাকে শাসন করার চেষ্টা করেন। রাষ্ট্র এমনভাবে আ আ রাষ্ট্র এমনভাবেই পরিচালিত হয় যেখানে রাষ্ট্র মানে একজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি মানেই রাষ্ট্র। সেখানে ডিক্টেটরশিপ মানে প্রবলভাবে উপস্থিত থাকে। একজন ব্যক্তির আদেশ নির্দেশই হচ্ছে রাষ্ট্রের কর্মকাণ্ডে রূপান্তরিত হয়। সেখানে ফ্যাসিবাদ একই অর্থে আবার প্রচন্ড মাত্রায় কর্পোরেট কালচারকে প্রমোট করে। কর্পোরেটিজম ইটস আ বিগ ইস্যু। সেখানে আমরা দেখব যে ফ্যাসিবাদ মানেই হচ্ছে এক্সট্রিম লেভেলের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, বিকাশ এবং তাকে সংরক্ষণ করার প্রবণতা। আমরা দেখব যে সেখানে কাইন্ড অফ এমন ধরনের শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা পূর্বকার কলোনিয়াল পিরিয়ডের যে অভিজ্ঞতার সাথে মিলে যায়। ফলে সেই দিক থেকে ফ্যাসিবাদ মানেই হচ্ছে আমরা ঐতিহাসিক কিছু চরিত্রের কথা জানি যেগুলো খুব বেশি আলোচনায় আসে। যার মধ্যে একজন হচ্ছে মুসোলিনি, যিনি ইটালিতে ১৯১৯ সাল ২০ সালের দিকে এই ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতেন এবং সেখান থেকে তিনি সারা বিশ্বের কাছে ফ্যাসিবাদী হিসেবে পরিচিতি পেয়েছেন। আমরা আরেকজন মানুষের কথা শুনবো যিনি বারবার যার কথার মধ্য দিয়ে হিটলার, মানে যার কথার মধ্য দিয়ে আমরা তাকে চিনি, তিনি হচ্ছে হিটলার। তো হিটলারের আচার-আচরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী প্রবণতা লক্ষ্য করা গেছে এবং সেই সময় আমরা দেখব যে জাতীয়তাবাদী চেতনার মারাত্মক উন্মেষ ঘটেছিল সেই সময় এবং আমরা জানি যে ইউরোপ ওই জাতীয়তাবাদীর প্রতি আলিঙ্গন করতে গিয়ে পরপর ২ টি বিশ্বযুদ্ধ ঘটিয়ে ফেলেছিল। তো এই যে প্রবণতা, ফ্যাসিবাদী প্রবণতা, সেই ফ্যাসিবাদী প্রবণতায় রাষ্ট্র কাঠামোর মূল মেরুদণ্ডে দাঁড়ায় হচ্ছে একজন শাসক বা প্রশাসক। তার কথায় রাষ্ট্রকে চলতে হয়। তার কথায় সমস্ত পলিসি ডেভেলপমেন্টের দিকে যায়। তো সেই জায়গাতে রাষ্ট্র ব্যবস্থা টিকেও থাকে এই মেকানিজমে, যেখানে বলা হচ্ছিল যে তারা দেশের জন্য উন্নয়ন করছেন। তারা দেশের জন্য এক রকমের পলিসি ডেভেলপ করছেন, যেই পলিসি দেশকে এক রকমের ব্যাকওয়ার্ডনেস থেকে আপওয়ার্ড অ্যাডভান্সমেন্ট এর দিকে নিয়ে যায়। তো এই আলোচনাগুলো এখানে মানে মোটামুটি স্থান পায় ফ্যাসিবাদের আলোচনার মধ্যে। তা এখন ফ্যাসিবাদকে যদি আমরা উন্নয়নের সাথে যুক্ত করতে চাই, উন্নয়ন মানে কি? এখন উন্নয়নের সংজ্ঞা তো আমরা সবাই জানি। আমরা সবাই ডেভেলপমেন্ট স্টাডিজ এর স্টুডেন্ট। উন্নয়ন মানে আমরা যেভাবে শিখেছি আ একটা হচ্ছে ফিলোসফিক্যালি উন্নয়ন কি সেটা বোঝা। আরেকটা হচ্ছে যে ইন প্র্যাকটিস প্রজেক্ট দিয়ে উন্নয়নকে বোঝা। উন্নয়নের যে আম আ ফিলসফিক্যাল দিক সেটাকে অনেক জায়গাতে বিগ ডি ডেভেলপমেন্ট বলে ইন্ডিকেট বা আইডেন্টিফাই করা হয়েছে।
আর উন্নয়নের যে প্র্যাকটিক্যাল যেগুলো প্রজেক্ট বেসড কাজ সেটাকে সরি আমি ভুল বলেছি, উন্নয়নের যে তাত্ত্বিক দিক ফিলসফিক্যাল সেটাকে লিটল ডি অর্থাৎ ছোট ডি দিয়ে আইডেন্টিফাই করা হয়, যেটা এই টার্মটা বিশেষ করে 60-এর দশকে এটাকে ক্লাসিফাই করা হয়। আর উন্নয়নের যে প্র্যাকটিক্যাল দিক সেটাকে বলা হচ্ছে বিগ ডি ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজেক্ট বেসড ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট কি? এখন ডেভেলপমেন্টে তো নানা রকমের ভ্যারিয়াস ডেফিনেশন আছে, সেগুলো আমরা কম বেশি পরিচিত। আমরা দেখব যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে কাইন্ড অফ হিস্টোরিক্যাল ট্রান্সফরমেশন ওয়্যার প্রোগ্রেস এন্ড মডার্নাইজেশন ওয়ার্ক টুগেদার। আমরা দেখব যে রস্টোর ইকোনমিক স্টেজের মধ্যে ডেভেলপমেন্ট আছে। আমরা দেখব কার্ল মার্কসেরও হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অ্যানালিসিসের মধ্যে স্টেজ অফ ডেভেলপমেন্ট আছে। এবং এই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে একরকমের বলা হয় যে সমাজের যে চলতি স্ট্রাকচারাল অথবা ইকোনমিক অথবা পলিটিক্যাল নানান ভার্সনে যে এক্সপ্লয়টেশন থাকে সেটাকে কমানো। এবং মার্কসিয়ান আন্ডারস্ট্যান্ডিং থেকে অনেক সময় বলা হয় যে ডেভেলপমেন্ট মানেই হচ্ছে একরকমের ডমিনেশন, এক্সপ্লয়টেশন। ডেভেলপমেন্টকে যতটা না ইতিবাচক চোখ থেকে দেখা তার চেয়ে বেশি নেতিবাচক চোখ দিয়ে বেশি দেখা হয়। কারণ সেখানে ডেভেলপমেন্ট মানেই হচ্ছে যে এরকম বলি যে আমরা রোড এন্ড হাইওয়ে ডেভেলপমেন্ট করা, অথবা ধরেন রুরাল ডেভেলপমেন্ট করা, অথবা ধরেন প্রপার্টি এলিভিয়েশনের প্রজেক্ট নেয়া। সবকিছুর মধ্যে কোথাও না কোথাও একরকমের ডমিনেন্ট অ্যাটিটিউড, ডমিনেন্ট প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনের সুযোগ থাকে এবং একই সাথে এক্সপ্লয়টেশনের সুযোগ থাকে। আমরা সেই এক্সাম্পল পাবো। আবার ডেভেলপমেন্টকে যে অর্থে বলা হয় যে কাইন্ড অফ সোশ্যাল চেঞ্জ ইনক্লুডিং ইকোনমিক, পলিটিক্যাল এন্ড কালচারাল, সেইখানে ডেভেলপমেন্টের মানে হচ্ছে আমরা দেখব যে কিভাবে প্রপার্টি অথবা আনএমপ্লয়মেন্ট অথবা ইনকাম ইনইকুয়ালিটি কমানো হয় সেই বিষয়ে আইডেন্টিফাই করা। এবং আইএলও যেভাবে ডেভেলপমেন্টকে আইডেন্টিফাই করে সেখানে নানান দিক থেকে খুব বেসিক লেভেল থেকে গুডস এন্ড সার্ভিসের অ্যাক্সেস, শেল্টার, অন্যান্য জায়গাতে সেই বিষয়কে উৎসাহিত করা, একই সাথে পার্টিসিপেশন এনশিওর করা এবং হিউম্যান রাইটস, রুল অফ ল এই বিষয়গুলো সামনে নিয়ে আসে। তো আমাদের দেশে উন্নয়ন উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়ন হচ্ছে সরকারের সবচেয়ে বড় এজেন্ডা সব দিক থেকে। উন্নয়ন মানেই হচ্ছে আমাদের দেশে কনটেক্সটে এক অর্থে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ জিডিপি গ্রোথ অথবা আমাদের কি বলে পার ক্যাপিটা ইনকামের উন্নয়ন। এই উন্নয়ন এক অর্থে ইকোনমিক অ্যাক্টিভিটিসকে সবচেয়ে বেশি উৎসাহিত করে। অন্যভাবে এই উন্নয়ন ইকোনমিক্স অ্যাক্টিভিটিসকে অ্যাক্টিভিটিসের বাইরে অন্য যেসব কর্মকাণ্ড সেগুলোকে উৎসাহিত করে। এখন সেই অন্য কর্মকাণ্ডের মধ্যে অনেক বেশি এক্সটার্নাল বিষয় থাকে, যেই এক্সটার্নাল বিষয়গুলো আমাদের সার্বিক জীবনকে প্রভাবিত করে। কিন্তু যেহেতু আমরা ইকোনমিক গেইন চাই, আমরা পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি চাই, সেই অর্থে এক্সটার্নাল যেসব ঘটনা ঘটছে সেই এই উন্নয়নের সাথে কি বলে একসাথে বিবেচনা করা হয় না। আমরা দেখব যে যেহেতু আমরা দেখব একটা ওয়াল একটা একটা কি বলে একটা ডাইমেনশনের মধ্যে আছি, আমরা একটা ওয়াল সিস্টেমের মধ্যে আছি, যেখানে বিশ্বের সবগুলো দেশই আসলে পুঁজির মাধ্যমে কানেক্টেড হয়েছে। কিন্তু তারপরেও আমরা যেই কাঠামোতে আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেইখানে আমাদের যে থার্ড ওয়ার্ল্ড ক্যাটাগরি অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, এই ডেভেলপিং কান্ট্রির মধ্যে আবার দেখব যে আমরা বাংলাদেশ, ঢাকা হচ্ছে একটা সেন্টার যেখানে সারা দেশটা হচ্ছে তার কি বলে উন্নয়ন কর্মকাণ্ডের একটা প্লট, একটা বিচিত্রময় একটা ল্যাবরেটরি। তো সেই ল্যাবরেটরির মধ্যে স্থানীয় পর্যায়ে রুরাল টু আরবান, আরবান টু রুরাল এর যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি আবার ওয়ার্ল্ডের সাথে ঢাকা টু মেট্রোপলিটন মানে হচ্ছে লন্ডন, নিউ ইয়র্ক অথবা বিশ্বের বড় বড় শহরের সাথে কানেক্টেড। তো সেই জায়গাতে যদি আমরা দেখি যে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে যেভাবে এক্সিস্ট করে, সেই এক্সিস্টের মধ্যে এই দেশের উন্নয়ন কাঠামোতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সরাসরি অংশগ্রহণ আছে
এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে একত্রিত হয়ে সারা বিশ্বে আসলে পুঁজিবাদী মডেলকে প্রমোট করছে। তো আমরা শুরু করেছিলাম যে উন্নয়নের সাথে ফ্যাসিবাদের যে সম্পর্ক সে নিয়ে আলাপ করা, এবং সেইখানে আমরা দেখছিলাম যে ফ্যাসিবাদ কিভাবে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখে, এবং আমরা কিছুটা বাস্তবতা অনুধাবন করতে পারি কিনা সে নিয়ে আলাপ করতে। তো এই নিয়ে আলাপ করতে গিয়ে ফ্যাসিবাদের সাথে পুঁজিবাদের একটা ভালো সম্পর্কের কথা আহ আলোচনায় আসে। একাডেমিক্যালি ফ্যাসিবাদ কি পুঁজিবাদের আরেক ভার্সন, এই নিয়ে অনেক কথাবার্তা বলে। কিন্তু ফ্যাসিবাদ পুঁজিবাদের আরেক ভার্সন কিনা সেই আলোচনার চেয়ে বরঞ্চ বড় গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ফ্যাসিবাদ কিভাবে পুঁজিবাদকে টিকিয়ে রাখে, কিভাবে পুঁজিবাদের যে ইন্টারেস্ট সেটাকে সার্ভ করে, সেই নিয়ে আলোচনা। তো সেই জায়গায় আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে ইন জেনারেল ফ্যাসিবাদ যা করে পুঁজিবাদ এক অর্থে তাই করে। অর্থাৎ ফ্যাসিবাদ চায় হচ্ছে আহ এমন এক শাসন ব্যবস্থা প্রচলন করে রাখতে যেই শাসন ব্যবস্থায় মার্কেট হচ্ছে একটি ডমিনেন্ট সোর্স অফ এভরি কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। মানে হচ্ছে মার্কেট এখানে, তার মানে প্রাইভেটাইজেশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেট মানেই যে যেই ধরনের ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস চলবে সবটাই প্রাইভেটলি ডিটারমিন্ড হবে। সেখানে স্টেটের ভূমিকা খুবই কম। সেখানে স্টেট ইটসেলফ একটা এজেন্টের মতো কাজ করে। স্টেটের কোনো রকমের আসলে মানে যদি আমরা দেখি যে যে পুঁজিবাদের যে বিকাশ ঘটছে ক্রমশ, সেখানে প্রাইভেট সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনায় সামনে রাখা হয়। তো ইন্টারেস্টিংলি মার্কেট বেসড ইকোনমির সাথে পুঁজিবাদ এবং ফ্যাসিবাদের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং ফ্যাসিবাদ সবসময় ইকোনমিতে সব রকমের অ্যাক্সেস দেওয়ার জন্য তৈরি থাকে, যেন তার যে আহ, ক্ষমতা, সেই ক্ষমতা কাঠামোকে অন্য যারা আহ, মানে যারা ফ্যাসিবাদের বিপক্ষে তারা যেন কখনো চ্যালেঞ্জ করতে না পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে গত 15-16 বছর ধরে যে ধরনের উন্নয়ন কাঠামো, উন্নয়ন ভাবনা চিন্তা হয়েছে, আমরা যদি একটু তাকিয়ে দেখি দেখবো যে সব জায়গাতে গভর্নমেন্ট অর্থাৎ স্টেট তার ইকোনমিক অটোনমি ক্রমশ স্বেচ্ছায় হারাচ্ছিল। সবকিছুর মধ্যে প্রাইভেটাইজেশনকে নিয়ে আসা হচ্ছিল, সবকিছুকে ব্যক্তি মালিকানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। একই সাথে এসব ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের যারা কাজ করতো তাদেরও দেখবো যে আমরা যদি বলি একটু ফুটনোট করে, কোন রকমের আইনি কাঠামো সংগঠন করার অধিকার অথবা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তির বিষয়ে স্টেট কোনো কিছু করে নাই। কারণ স্টেট যেহেতু একটি ফ্যাসিবাদী আচরণ দিকে যাচ্ছে, সেখানে ফ্যাসিবাদ টিকিয়ে রাখার জন্য তার কর্পোরেটকে বাঁচিয়ে রাখতে হবে। কর্পোরেটকে বাঁচিয়ে রাখার জন্য তিনি সবসময় চেয়েছেন প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করতে। প্রাইভেট সেক্টরের মুনাফা তার জন্য গুরুত্বপূর্ণ। সে মুনাফার ভাগ কোনো না কোনো ভাবে স্টেটের যারা স্টেক হোল্ডার, সেটা হোক আমলা, সেটা হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা মিলিটারি অথবা ব্যুরোক্রেসি, তারা তার হিস্সা, তার ভাগ সেখানে পেতেন। ফলে এই জায়গায় আমরা দেখব যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে ইকোনমিক পলিসি, সেই পলিসি আসলে যে ইডিওলজিক্যাল ইস্যুগুলো দাঁড় করা, সেই ইডিওলজিগুলো আসলে তাকে ক্ষমতায় রাখার জন্য নতুন নতুন ইডিওলজি ডেভেলপ করে। এবং সেই নতুন নতুন ইডিওলজি তার ইকোনমিক ডেভেলপমেন্টকে যতটা না জনকল্যাণমুখী করবার কথা, তার চেয়ে বরং বেশি তাকে অনেক বেশি অটোক্রেসির দিকে নিয়ে যায়। তো মানে হিস্ট্রিক্যাল দিক থেকে এরকম প্রচলিত ভাবনা কাজ করে। আমি কিছু উদাহরণ টানি সামনের দিকে, যেখানে আমি আলোচনা করতে আমাদের সুবিধা হবে। মানে এই যে একটা পটভূমি, যে পটভূমিতে আমরা দেখলাম যে উন্নয়ন মানে হচ্ছে এক রকমের সোশ্যাল চেঞ্জ, এবং উন্নয়ন মানে হচ্ছে যে আমাদের কনটেক্সটে আসলে মানে আহ, বিশাল বিশাল প্রজেক্ট বেজ উন্নয়নের কথা আমরা দেখলাম, গল্প শুনলাম সেগুলো। এবং আমরা দেখব শ্বেতপত্র প্রকাশিত হওয়ার পরে উন্নয়নের মধ্যে যেই এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টে তো একটা বিশাল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেই এক্সপেন্ডিচারের মধ্যে প্রচুর পরিমাণ আসলে
কারাপশনের ঘটনা ঘটেছে, এবং সেই কারাপশন মানে হচ্ছে সেই টাকা পয়সা বেহাত হয়ে রাষ্ট্রীয় মদদে সেগুলো দেশ থেকে পাচার হয়েছে। আমি বলছিলাম যে পুঁজিবাদের সাথে ফ্যাসিবাদের কি সম্পর্ক, এই নিয়ে একটি আলোচনা আপনার সামনে দাঁড় করাতে চাই। সেটি হচ্ছে 2023-এ দোহা ইকোনমিক ফোরামে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন। তো সেইখানে আল জাজিরাতে একটি টেলিভিশন শোতে তাকে সাক্ষাৎকার দিতে বলা হয় এবং তিনি সাক্ষাৎকার দেন। তো সেই সাক্ষাৎকারে সেই আহ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশে গণতন্ত্র নিয়ে কি ভাবছেন, গণতন্ত্রের আপনি কি রক্ষক না ভক্ষক, এই টাইপের একটি প্রশ্ন করা হয়। তখন শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন যে আমেরিকা বা পশ্চিমা বিশ্ব আমার দেশের গণতন্ত্র নিয়ে এত মাথা ঘামায়, অথচ আমার দেশের সবকিছু তো প্রাইভেট করে রাখছে, এখানে তো পুঁজিবাদ উন্মুক্ত, মানে ঠিক পুঁজিবাদ বলে না, সবকিছু প্রাইভেটাইজ, এখানে সবাই ইকোনমিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে। তো এই কোডটা আমি নিচ্ছি, এই কোডটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী বললেন যে দেশে সবকিছু প্রাইভেটাইজ, প্রাইভেট মানে হচ্ছে যে উনি আসলে সকলের যে হিস্সা, মানে হচ্ছে যে কর্পোরেটিজম অথবা অথবা ক্যাপিটালিজমের যে বিকাশ, সেই বিকাশের জন্য দেশে কোনো রকমের সমস্যা নেই। তো সেই অর্থে ফ্যাসিবাদী চরিত্রের মধ্যে গণতন্ত্র তো কোনোভাবে আসতে পারে না। তো তিনি সেটাই ডিফাইন করার চেষ্টা করছিলেন যে আমাদের দেশে যেহেতু পুঁজিবাদ প্রবলভাবে উপস্থিত আছে, তাহলে গণতন্ত্র নিয়ে মাথা ঘামাবো কেন? তো এইটার একটুখানি ফুটনোট দিয়ে রাখা দরকার যে সেই অর্থেই পশ্চিমা বিশ্ব সারা বিশ্বে যেভাবে গণতন্ত্রকে রপ্তানি করার চেষ্টা করেন, সেই রপ্তানিতে আসলে তাদের যদি ওইসব দেশে তিনি রপ্তানি করার চেষ্টা করেন যেখানে আসলে উন্নয়ন অথবা ক্যাপিটালিজম বিকশিত হচ্ছে না, ক্যাপিটালিজম সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। যেসব দেশে ক্যাপিটালিজম বাধাপ্রাপ্ত হয় সেখানেই তারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের পক্ষে সাফাই গায়। অথবা আমাদের দেশেও যেটা চলছিল সেইটা আমরাও সেই প্রিন্সিপাল ধারণ করেছিলাম। একটা সময় ছিল যে উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে, এই ফ্যাসিবাদী প্রবণতার মধ্যে দিয়ে আমরা ঢুকেছিলাম। যে ঢুকার মধ্যে দিয়ে আমরা দেখবো যে তৎকালীন যে ক্ষমতাসীন দল তারা বারবার উন্নয়নকে সামনে নিয়ে আসার চেষ্টা করছিলেন। উন্নয়নের যে স্যাক্রিফাইস, উন্নয়ন মানে যে শোষণ, বঞ্চনা, দুর্নীতি, সেগুলোকে আমরা উন্নয়ন দিয়েই আবার আড়াল করার চেষ্টা করছিলাম। আমরা মেঘা প্রজেক্টের কথা বলছিলাম, আমরা পদ্মা সেতুর কথা বলছিলাম, আমরা মেট্রো রেল, আমরা এক্সপ্রেসওয়ের কথা বলছিলাম, আমরা মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কথা বলছিলাম, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেছিলাম। তো আমরা দেখবো যে সেসব করতে গিয়ে আমাদেরকে কি পরিমাণ দেশীয় সম্পদ নষ্ট করতে হয়েছে। উন্নয়ন নিশ্চয়ই আমাদের দরকার, কিন্তু তার কি বিনিময়ে দরকার, কিসের বিনিময়ে দরকার, সেই নিয়ে আমরা আলোচনা করতে আসলে যাচ্ছিলাম নাকি, মানে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম না। তো বাংলাদেশে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা যদি দেখি, কিছু খুবই আলোচিত সমালোচিত অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি যখন ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ি 2010 সনে, আমরা তখন সেকেন্ড ইয়ারে, বোধ করি থার্ড ফোর্থ সেমিস্টারে আমি একটা অ্যাসাইনমেন্ট করছিলাম। সেটি অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারের ধস নিয়ে। 2010-এর ঠিক জুলাইয়ের পরে, অর্থাৎ আহ, ডিসেম্বর নভেম্বর এই সময়টাতে বাংলাদেশের শেয়ার বাজার ধস খায়, পড়ে যায়, এবং সেটি হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে সর্বোচ্চ পরিমাণ শেয়ার শেয়ার বাজারের মূল্য হ্রাসের বা মূল্য পতনের সময়। সেই সময়ে দেশের 25 লক্ষ লোকের আসলে পুঁজি রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল, এবং সেই সময়ে প্রচুর বিনিয়োগকারী আত্মহত্যা করে মরেছে। অনেক বাসায় বিবাহ বিচ্ছেদ ঘটেছে সেই উন্নয়নের সময়। তো শেখ হাসিনা সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলার চেষ্টা করছিলেন যে আগে আপনারা তো লাভ করেছেন, এখন এখন আপনারা ক্ষতি করছেন, সেটা সামলাতে পারছেন না কেন, এরকম একটা আর্গুমেন্ট তিনি যাচ্ছিলেন। তো ইন্টারেস্টিংলি সেই সময় আমরা জানি যে এই শেয়ার বাজার পতনের মধ্য দিয়ে কাদের জন্ম হয়েছে, কাদের কাদেরকে আমরা পাই, অথবা এক রকমের দরবেশ শ্রেণীর উদ্ভব ঘটে। এবং আমরা জানি সেখান থেকে সব রাজনৈতিক দলগুলোই আসলে, মানে যারা প্রত্যক্ষভাবে শেয়ার বাজার যুক্ত ছিলেন, তারা সেখানে এক রকমের ফায়দা লুটার চেষ্টা করেছে। সেই রিপোর্ট পরবর্তীতে যদিও প্রকাশিত হয় না, কিন্তু সেগুলো পত্রিকার মাধ্যমে জানা গেছে।
আমরা দেখব যে বাংলাদেশের উন্নয়ন মানেই একটা বড় অংশের জায়গা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে রাষ্ট্রের সর্বোচ্চ আহ নিয়োগ, সর্বোচ্চ প্রচেষ্টার কর্মকাণ্ড। এবং আমরা দেখব যে সেই জায়গাতে বিদ্যুৎ উৎপাদন নিয়ে আসলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা হয়েছিল। কুইক রেন্টালের নামে আমরা দেখব যে প্রচুর পরিমাণ কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছিল এবং তাদেরকে বছর বছর বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা গচ্ছা দেওয়া হচ্ছিল। আমরা দেখবো সামির গ্রুপের ফারুক খান, তার সাথে আদানি গ্রুপ, বর্তমান সময়ে যে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা ভারতের জন্য বাংলাদেশের সুরক্ষা বা বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা দেখবো যে শিক্ষা খাতে কি রকমের উন্নয়ন ঘটেছে। আসলে উন্নয়ন মানে সেই অর্থে নেতিবাচক ভাবনা, নেতিবাচক প্রবণতা। আমরা দেখবো স্বাস্থ্য খাতে, বিশেষ করে করোনা আসার পরে সারা দেশে সমস্ত জায়গাতে প্রাইভেট এত বেশি মাত্রায় নৈরাজ্য স্থাপন করেছে, যেখানে জনগণের স্বাস্থ্য নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। অথবা যেসব এলাকাতে সরকারি হাসপাতাল হয়েছে, সেসব এলাকায় দেখবো যে এই বিভিন্ন জায়গাতে পর্দা পর্দা কেনা নিয়ে, যেকোনো জায়গায় হসপিটালের ইকুইপমেন্ট কেনা নিয়ে কি ধরনের দুর্নীতি হয়েছে। আমরা দেখবো যে কি ধরনের ব্যাংকিং ব্যবস্থা এখন বিদ্যমান আছে, সেই বিদ্যমান ব্যবস্থার সবটুকু আসলে এসেছে বিগত সরকারের যে স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সিদ্ধান্ত, তার ফলাফল হিসেবে। আমরা দেখবো যে অ্যাসালাম গ্রুপের যে উত্থান, অ্যাসালাম গ্রুপ সহ অন্য যেসব ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কিভাবে যে রাষ্ট্রীয় প্রতাপে, রাষ্ট্রীয় মদদে দেশের সব জায়গায় বিস্তার লাভ করেছে। আমরা দেখব শ্রমবাজারে কি ধরনের অস্থিরতা বিরাজ করছে। তৈরি পোশাক শিল্পের নিম্নগামী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমি আগেই বলেছি এই ধরনের শিল্প কারখানায় টিকিয়ে রাখা হচ্ছিল শুধুমাত্র রাষ্ট্রীয় যে পলিসি ডেভেলপমেন্টের তার অংশ হিসেবে। কিন্তু যারা যারা স্টেক হোল্ডার, যারা কাজ করে, লেবার্স, আমাদের যে পোশাক শ্রমিক ভাই বোন, তাদের জন্য আসলে একটি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক কোনো শ্রম বাজার বা শ্রম আইন অথবা তাদের মজুরি দানের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা আমরা লক্ষ্য করিনি। এবং সবসময় এই ধরনের আন্দোলনকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অথবা দলীয় ক্যাডার দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখবো যে আমদানি রপ্তানিতে কি ধরনের একদেশীয় নির্ভরতা লক্ষ্য করা গেছে, কি করে ভারত সেখানে সবচেয়ে বেশি আলোচিত নাম হয়ে উঠছে এবং রপ্তানি খাতে অবহেলা আমরা দেখেছি সেখানে। একই সাথে বাজার নিয়ন্ত্রণের জন্য সারা দেশে দেখবো সিন্ডিকেট, এবং প্রধানমন্ত্রী তাকে শুনতে হয়েছে যে আলোচনার মধ্যে, প্রশ্নের মধ্য দিয়ে, যে বাংলাদেশের আসলে এই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ কি। কিন্তু আমরা জানি যে এই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার বড় কারণ সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার এটাকে টিকিয়ে রেখেছে, জিয়ে রেখেছে দিনের পর দিন। ফলে সাধারণভাবেই দেশের যে মুদ্রাস্ফীতির যে উত্থান, সে উত্থানের পিছনে সরকারের প্রত্যক্ষ মদদ আছে। এবং আমরা দেখব বাজার মনিটরিং নিয়ে আসলে সরকার কোনো কিছুই করতে চায়নি, করার চেষ্টাও করেনি। কেননা ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় সরকারকে সবসময় সচেতন থাকতে হয়েছে। ব্যবসায়ী মানে ঘুরে ফিরে আবার সেই কর্পোরেট ইন্টারেস্টের কথা আমরা বলছি, সেই ইন্টারেস্টের দিকে নজর দিতে হয়েছে। ফলে উন্নয়নকে আমরা যেই ব্যাখ্যার মধ্যে আনতেছিলাম যে উন্নয়ন অবশ্যই হয়েছে, কি ধরনের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের মধ্যে আসলে কোনোভাবেই রিডিস্ট্রিবিউশনের কনসেপ্ট আসে নাই। অর্থাৎ উন্নয়ন হলে সেটাকে আবার যে বিভিন্ন সেক্টরে রিডিস্ট্রিবিউট করা, তাকে এমপ্লয়মেন্ট জেনারেশন ব্যবহার করা, তাকে দেশের যে সমস্যা সেগুলোকে মোকাবেলা করা, সেই নিয়ে উন্নয়নের কোনো রকমের ব্যবহার আমরা লক্ষ্য করি নাই। তার অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। একটা বড় এক্সাম্পল হচ্ছে আমরা যদি সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের দিকে তাকাই, সারা বাংলাদেশের দিকে তাকাই, উন্নয়ন মানে হচ্ছে সরকারের কাছে একরকমের পরিবেশের ১২টা বাজিয়ে উন্নয়ন করা। হয়তো এটা পৃথিবীর বহু দেশে আছে, কিন্তু আমাদের দেশে আসলে সেই অর্থেই ধরেন শেখ হাসিনা গ্লোবাল সাউথ অ্যাওয়ার্ড পেয়েছে এনভায়রনমেন্টাল কনসার্নের জন্য। কিন্তু সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আবার আমরা দেখবো যে রূপপুর পারমাণবিক অথবা মাতারবাড়ি মানে হচ্ছে বড় বড় ইকোলজিক্যাল যে সাইট, সেই সাইটগুলোকে মানে একরকমের অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে
আমরা দেখবো উন্নয়ন মডেলকে সামনে নিয়ে আসা হয়েছে। তো বাস্তবতায় বর্তমানে যদি ঢাকা শহরের দিকে তাকাই, ঢাকা শহরের যে আকাশ, সেই আকাশ দেখলে আমরা বুঝতে পারবো যে কি ধরনের উন্নয়ন হয়েছে। আমরা মেট্রো চাই নিশ্চয়ই, কিন্তু সেই মেট্রো আসলে আকাশকে মেরে ফেলে মেট্রো চাই কিনা সে নিয়ে আমরা ঠিক বলতে পারবো না যে আসলে এ ধরনের উন্নয়ন আমাদের কাম্য ছিল কিনা। আমাদের বলা হচ্ছে যে বিভিন্ন স্টাডি হয়েছে কয়েকদিন আগে, সেই স্টাডির মধ্যে আহ, বেশ ঢাকা শহরের সার্বিক পরিস্থিতির কথা বলা হচ্ছিল, যেহেতু ঢাকা শহর ইন এ সেন্স ইজ ওয়ান অফ দি বিগেস্ট মেগা সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে 20 মিলিয়নেরও বেশি লোক বাস করে, তাই তো? 2 কোটিরও অধিক, আমার মধ্যে 2.5 কোটি হওয়াটা অস্বাভাবিক কিছু না। এই দেশের যে একটা বিরাট জনগোষ্ঠী, এর মধ্যে কি বলে মধ্যবিত্ত থেকে শুরু করে কোটিপতি অথবা বিরাট উচ্চ লেভেলের মানুষ পর্যন্ত। তো ঢাকা শহরের যে সার্বিক পরিস্থিতি, সেখানে আমরা দেখবো যে এখানে বিশুদ্ধ পানি নাকি পায় না শতকরা 61% মানুষ। জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাস সংকট, অনিরাপদ জীবনযাপন এবং ট্রাফিক জ্যামের পরিমাণ শতকরা মানে 92-3-4% এরকম একটি। তো এই জায়গাতে আমরা যদি দেখি যে গত কয়েক বছরে উন্নয়নের যে আহ, রেখা, সেটা প্রচন্ড রকমের ডাউনওয়ার্ড, অর্থাৎ নিম্নগামী। আমরা দেখব যে সরকার যে ধরনের তথ্য প্রচার করেছে, সেখানে প্রচুর পরিমাণ ভুল তথ্য প্রচার করেছে। আমরা দেখব যে সরকার আমদানি রপ্তানি নিয়ে যে ধরনের তথ্য দিয়েছে, সে তথ্য অনেক গরমিল। ফলে আমরা দেখব যে এই পুঁজির যে আহ, অথবা আমরা যদি রেমিটেন্সের দিকে তাকাই, আমরা যদি দেখি রেমিটেন্স, আমরা বাংলাদেশ ব্যাংকের সেই রেমিটেন্স কোথায় গিয়ে এসে দাঁড়িয়েছিল, এবং এটাকে আবার নর্মালাইজ করার চেষ্টা আমরা দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বারবার বলছিলেন যে হ্যাঁ, আমরা রেমিটেন্স অথবা আমাদের রিজার্ভ খরচ করছি এই অর্থে আমাদের দেশের জন্য খাদ্য দরকার, আমদানি করা দরকার, আমাদের দেশের হাসপাতাল দরকার, আমাদের দেশে এটা দরকার সেটা দরকার। ফলে সার্বিকভাবেই উন্নয়ন মানে যে যে ধরনের কনসেপ্ট আমি বিশ্বাস করতাম, আমরা বিশ্বাস করি, উন্নয়ন মানে এক রকমের পট পরিবর্তন, এক ধরনের সোশ্যাল চেঞ্জ। যে সোশ্যাল চেঞ্জ অনেকটা অন্তর্ভুক্তিমূলক, যে সোশ্যাল চেঞ্জ একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কথা বলে, স্ট্যান্ডার্ডকে স্ট্যান্ডার্ডাইজ করে, সেখানে ইনইকুয়ালিটিকে যতটুকু সম্ভব কমানো হয়, যেখানে এমপ্লয়মেন্টকে যত বেশি বাড়ানো যায় সেই দিকে কাজ করা হয়, যেখানে জিডিপি গ্রোথ অথবা জিডিপি ইকোনমিক গ্রোথ সেটাকে গুরুত্ব দিয়ে আহ, এটাকে রিডিস্ট্রিবিউট করা হয়। এই ধরনের কোনো আসলে কার্যক্রম আমরা দেখি নাই। তার চেয়ে বরং দেখেছি আমরা যে বছর বছর বিভিন্ন সময়ে বড় বড় গবেষণা প্রতিষ্ঠান তাদের যে গবেষণা ফল, সে তারা বলতো যে 95,000, 1 লাখ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এবং সেটা আমরা জানি সাম্প্রতিক সময়ে যে শ্বেতপত্র এসেছে, সেই শ্বেতপত্রের মধ্যে আমরা বলা হচ্ছে যে গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 মিলিয়ন পাচার হয়েছে। এবং সেই পাচারটি কিন্তু আমরা দেখব যে রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই পাচারটুকু হয়েছে। এবং সেই পাচার হতে গিয়ে আমরা দেখব যে যে ধরনের কারাপশন আসে, সেই ধরনের মিস গভর্নেন্স আছে, সেই মিস গভর্নেন্স নিয়ে আসলে সরকার কোনো রকমের মাথা ঘামায় নাই। বরঞ্চ এই মিস গভর্নেন্সই একটা পার্ট হিসেবে এই ইকোনমিক ট্রান্সফরমেশন অথবা ইকোনমিক্স লন্ডারিংটাকে উৎসাহিত করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের কথা আমরা দেখি যে প্রত্যেক বছর 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 চাঁদাবাজি, ঘুষ, বাজেট এবং বাজেট বাড়ানো অথবা প্রজেক্ট ব্যয় বাড়ানো, যেখানে ইনিশিয়াল প্রজেক্ট ছিল ধরেন $100, আমরা সেটাকে নিয়ে গেলাম $2,000। মানে এই ধরনের প্রবণতা, এবং সেই প্রবণতাকে আবারও জাস্টিফাই করা হচ্ছিল। এবং আমি জানি 2000 বেশ কিছু বছর আগে আমরা দেখলাম যে হাতিরঝিলে বিদ্যুৎ উৎপাদনের নামে বললাম যে আমরা বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, অথবা আমরা এখন বিদ্যুৎ রপ্তানি করতে পারবো। কিন্তু আমরা দেখবো যে এখন গত এই যে সামার গেল, গ্রীষ্মকাল গেল, প্রচুর লোডশেডিং হয়েছে সারা দেশে, মানুষ আক্রান্ত। এখন শীতের সময় একটুখানি স্বস্তিতে আছে কিনা সেটা বলা বাহুল্য। তো শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেই শ্বেতপত্রের মধ্যে দেখবো যে বাংলাদেশে, যেখানে সবসময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি সবসময় শতকরা 60% পর্যন্ত ব্যয় হয় না, কিন্তু আমরা দেখব যে এই সরকারের আমলে প্রত্যেক বছর
বার্ষিক উন্নয়ন প্রকল্প কর্মসূচি থেকে সবচেয়ে বেশি বরাদ্দ এবং সবচেয়ে বেশি ব্যয় করা হয়েছে বলে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং সেখানে দেখবো যে বড় বড় প্রজেক্টের যে কথাগুলো আবারও বলতে হচ্ছে, যে যে ধরনের উন্নয়ন হয়েছিল সেগুলো বলা হচ্ছে যে আরো 14-15 অথবা 14-15টি মেট্রো রেল অথবা আরো বেশি সংখ্যক পদ্মা সেতু করা যেতে পারত। তো এই যে বা একই সাথে আমরা দেখব এই শ্বেতপত্র রিপোর্ট থেকে যেটা এসেছে, যেখানে 29টি বড় বড় প্রকল্প, তার মধ্যে মেট্রো, এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু সহ, সেখানে দেখব যে প্রত্যেকটা প্রজেক্টের এভারেজে 10,000 কোটি টাকা করে বেশি খরচ করা হয়েছে। এবং তার যে প্রাক্কলিত ব্যয়, তার চেয়ে ব্যয় সংশোধিত ব্যয়ের সাথে অনেক বেশি তফাৎ। তো এগুলো হচ্ছে বিগত সরকারের কাইন্ড অফ উন্নয়নের মডেল, উন্নয়নের কাইন্ড অফ ব্যাখ্যা, যেগুলো আমরা দেখেছি। তো এই যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, শ্বেতপত্র প্রকাশের সময় যিনি প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি একটা বলেছেন যে আমাদের দেশের এই উন্নয়ন প্রজেক্টে বাস্তবায়নের যে সমস্যা, সেই সমস্যার পিছনে তিনি মন্তব্য করেছেন যে এই উন্নয়ন আসলে এক রকমের চোরতন্ত্রের জন্ম দিয়েছে, এক রকমের চোরতন্ত্র। শব্দটি খুবই মজার, আসলে চোরতন্ত্রের জন্ম দিয়েছে, যে চোরতন্ত্রের বাস্তবায়নের জন্য কাজ করেছে আমলারা, সামরিক এবং বেসামরিক উভয়ে। এবং আমলাদের কর্মকাণ্ড নিয়ে আসলে তো বিস্তর আলাপ করা যায়। যে আমলা আমরা এই সময় দেখেছি, এই আমলা ল্যাটিন আমেরিকার সেই আমলাতন্ত্রের কথা মনে করিয়ে দেয়, যারা রাষ্ট্র প্রশাসকরা রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকারের যে ফ্যাসিবাদী মনোভাব তাকেই বরঞ্চ দিনের পর দিন বাড়িয়ে তুলেছিল। তো উন্নয়ন মানে যে ধরেন কালচারাল পার্সপেক্টিভ থেকে দেখা, উন্নয়ন মানে হচ্ছে যে ইকোনমিক পার্সপেক্টিভ দেখা, উন্নয়ন মানে যেমন এনভায়রনমেন্টাল ইকোলজিক্যাল পার্সপেক্টিভ দেখা অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ থেকে দেখা। তো সেই উন্নয়ন আমাদের যে ব্যাখ্যার দিকে দাঁড় করায়, মোটা দাগে এক রকমের ক্যাপিটাল অ্যাকুমুলেশনের দিকে আমাদের দেশকে নিয়ে গেছে, যেটা হিস্টোরিক্যালি ছিল ইন আ সেন্স। যদি আমরা দেখি যে কলোনিয়াল পিরিয়ডে আমাদের এক রকমের উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন যতটা না আমাদেরকে সেবা প্রদান করেছে, তার চেয়ে বেশি কলোনিয়াল মাস্টারদের গেইনের জন্য কাজ করেছে, কলোনিয়াল মাস্টারদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে। তো সে অর্থে আমরা ইভেন 47 পরে 71 পর্যন্ত পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করেছে, এবং পাকিস্তান সে শোষণ করে কি করে তাদের উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন করেছে, আমরা এই জায়গায় একটু তফাৎ দেখছি যে এই উন্নয়ন প্রজেক্ট বাংলাদেশ আসলে তার দেশের জনগণকে লুণ্ঠন করে, তার দেশের জনগণের পকেট ফাঁকা করে, তার দেশের জনগণকে শোষণ করে যে ধরনের টাকা পয়সা কামিয়েছে, সেই টাকা পয়সা এখন কানাডার বেগম পাড়াতে অথবা সিঙ্গাপুরে অথবা আরব আমিরাতে অথবা মালয়েশিয়াতে সেগুলোর বিস্তার ঘটেছে, এবং সেই উন্নয়ন দিয়ে কাজ চলছিল। তো উন্নয়ন মানেই আমাদের দেশের যে কালচারাল, বলছিলাম যে উন্নয়ন মানে অনেকগুলো ডাইমেনশন থেকে উন্নয়ন দেখা, যেটা আমরা বলছিলাম যে উন্নয়ন মানে হচ্ছে কাইন্ড অফ মাল্টিডিসিপ্লিনারি আন্ডারস্ট্যান্ডিং। তো সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কালচারাল একটি বড় পার্ট আছে, যে দেশের বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধরেন, কালচারাল মুভমেন্ট ধরেন, সব জায়গাতে দেখবো যে ফ্যাসিবাদী স্লোগান প্রচার করা হচ্ছিল। আমরা সব জায়গায় দেখবো যে ইকোনমিক গেইনের জন্য পরিবেশকে বিকিয়ে দাও, অথবা পরিবেশের বিকিয়ে যাওয়াতে আমাদের নীরবতা বারবার আমরা প্রত্যক্ষ করছিলাম। আমরা দেখবো যে রাষ্ট্রীয় যে সরকার টিকে ছিল, সেই সরকারকে কি করে অ্যাডমিনিস্ট্রেশন সব দিক থেকে সহায়তা করেছে, সব রকমের, এবং অ্যাডমিনিস্ট্রেশন নিজেও তার সুফল পেয়েছে। একটুখানি বলে রাখা ভালো, গত কয়েকদিন মানে গতকালকে বোধহয় সচিবালয়ে আগুন লেগেছে। তো এই আগুন আসলে আসলে কি লেগেছে নাকি লাগানো হয়েছে, সেই আলোচনা, সেই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না, কিন্তু বলে রাখা ভালো, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বলতেছি, এই অ্যাডমিনিস্ট্রেশন আসলে কোনো দিনই তার চরিত্র বদলাবে না। অ্যাডমিনিস্ট্রেশন কখনোই আসলে জনগণের সেবক হওয়ার চেষ্টা করবে না। তার মানে হচ্ছে যে অর্থে শেখ হাসিনা স্বৈরাচার অথবা ফ্যাসিবাদী আচরণ সব জায়গায় সবখানে প্রচার করে বেরিয়েছে,
তার সবটুকুই চরিত্র আসলে এই আমাদের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন ধারণ করে আছে, বাংলাদেশের ব্যুরোক্রেসি ধারণ করে আছে। তো সেই অর্থে মানে বলা বাহুল্য, যে অর্থে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ইন আ সেন্স ফ্যাসিবাদী প্রিন্সিপাল তিনি ধারণ করে সব জায়গায় তার তার ইডিওলজিক্যাল এক্সপ্রেশন বজায় রেখেছিলেন, সে অর্থে তিনি কিন্তু আবার এই যে বিভিন্ন স্টেক হোল্ডার, এখানে কালচারাল গ্রুপ, কালচারাল এলিট, পলিটিক্যাল এলিট, ব্যুরোক্রেটিক এলিট, মিলিটারি এলিট, তাদেরও কিন্তু স্বার্থ সুরক্ষায় তিনি কাজ করেছেন। ফলে এইভাবে ফ্যাসিবাদ টিকে থাকে। ফ্যাসিবাদ টিকে থাকে কিভাবে? ফ্যাসিবাদ হচ্ছে এই যে শ্রেণীগুলো আছে তাদের স্বার্থকে একনায়তন ফ্যাসিবাদী চরিত্রের সাথে মিশিয়ে ফেলে, অর্থাৎ ফ্যাসিবাদ তাকে বাঁচিয়ে রাখে। ফলে সেই জায়গাতেই আমরা যদি আলোচনা করি যে ইন প্রিন্সিপাল ফ্যাসিবাদী যে অর্থনীতি, ফ্যাসিবাদী যে অর্থনীতি বাস্তবতা, সেই অথবা উন্নয়নের বাস্তবতা, সেই উন্নয়নে আসলে ফ্যাসিবাদ এক অর্থেই বাংলাদেশে পুঁজিবাদকে আরো বেশি সুসংহত করেছে। একই সাথে পুঁজিবাদকে সুসংহত করতে গিয়ে দেখবো যে আমরা রাষ্ট্রের যত রকমের বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, কিছু সবকিছুকে ব্যক্তি মালিকানাধীন নিয়ে যাওয়া হয়েছে এবং নীরবে নিভৃতে এ নিয়ে কাউকে প্রতিবাদ করতে আমরা দেখি নাই। একই সাথে ফ্যাসিবাদ যেই ধরনের অর্থনীতি, সেই অর্থনীতি একই সাথে নিউ লিবারেল প্রিন্সিপালকে মানে একীভূত করে। নিউ লিবারেল যে অর্থে প্রাইভেটাইজেশন চায়, যে অর্থে গ্লোবালাইজেশন চায়, সেই গ্লোবালাইজেশনকে আসলে সবচেয়ে বেশি প্রমোট করেছে এই গত ফ্যাসিবাদী আমলে। এবং সেই অর্থে বাংলাদেশে ফ্যাসিবাদ যেভাবে বিদ্যমান ছিল, তার যে উন্নয়ন কাঠামো বিদ্যমান ছিল, সে উন্নয়ন কাঠামোর মূল জায়গাটা হচ্ছে দেশীয় যে এলিট শ্রেণী তাকে সার্ভ করা, এবং এই এলিট শ্রেণী আবার গ্লোবাল এলিট শ্রেণীর সাথে কানেক্টেড। লোকাল এলিট তারা গ্লোবাল এলিটকে সার্ভ করেছে। তার মানে পুঁজিটা স্থানীয় পর্যায় থেকে গ্লোবাল পর্যায়ে কানেক্টেড ছিল। এইভাবে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা বলেছিলাম যে অ্যাকুমুলেশন ওয়াজ দ্য মেইন প্রিন্সিপাল অফ ডুইং এভরিথিং হিয়ার ইন বাংলাদেশ। অ্যাকুমুলেশন করার জন্য সব ধরনের প্রসেসটাই করা হচ্ছিল। এখন এই অ্যাকুমুলেশন করতে গিয়ে কি ধরনের ক্ষতি হয়েছে বাংলাদেশের, সেটি নিয়ে স্টাডি করা যেতে পারে। সবচেয়ে ক্ষতিটা হয়েছে বলে মনে করে যেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, সব ধরনের রাষ্ট্রীয় অথবা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এই অ্যাকুমুলেশন করতে গিয়ে ইকোনমিক বেনিফিটকে প্রাধান্য দিতে গিয়ে সব রকমের প্রতিষ্ঠানের যে মেরুদণ্ড সেগুলো ভেঙে ফেলা হয়েছে। মানে শুরুতেই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। সব রকম প্রতিষ্ঠানের মধ্যে নেসেসারিলি আমরা যদি দেখবো জুডিশিয়ারি, আমরা যদি দেখবো যে এক্সিকিউটিভ বডি নিজেই তো এর অংশ। হ্যাঁ, আমরা দেখবো যে নির্বাচন কমিশন থেকে শুরু করে আমাদের বিচার বিভাগ, আমাদের রাষ্ট্রীয় যেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এগুলো যেগুলো ছিল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, সবগুলোর যে মেরুদণ্ড সেগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। তো এ নিয়ে অনেক রকমের স্টাডি হয়েছে। আমরা মোদ্দা কথা জানি, এখানে আলোচনার প্রসঙ্গে বলে রাখা ভালো যে 2024-এ যিনি অর্থনীতি নোবেল পুরস্কার পেলেন, এই ব্যক্তির যে লেখাপত্র বইপত্র আছে, এর মধ্যে আমরা ইকোনমিক্সের, আমরা ডেভেলপমেন্ট স্টাডিজ এর বা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে একটা বইয়ের কথা সবসময় জানি বা দেখেছি, পড়েছি, যে ওয়াই নেশনস ফেল। এই নিয়ে আমাদের বেশ আলোচনা আছে। তো সেই আলোচনার মধ্যে আমরা দেখবো যে ওয়াই নেশনস ফেলস এর সিঙ্গেল আনসার হচ্ছে যে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, অথবা প্রতিষ্ঠান কি করে প্রতিষ্ঠান হয়ে উঠছিল না, সে প্রতিষ্ঠান না হওয়ার ফলে জনগণ সেবা পাচ্ছে না, জনগণ রুল অফ ল পাচ্ছিল না, জনগণ কাঙ্ক্ষিত শিক্ষা পাচ্ছিল না, জনগণ স্বাস্থ্যের অধিকার পাচ্ছে না। নানান ক্যাটাগরিতে আমরা দেখবো যে প্রতিষ্ঠান ফেল করেছিল। ফলে বাংলাদেশে বাংলাদেশের যে বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, ইকোনমিক বাস্তবতা, সেইখানে মোশতাক খান যিনি গবেষণা করেছেন বহু বছর ধরে, তিনি বলার চেষ্টা করছেন যে এই রাষ্ট্র ব্যবস্থা না এমন ধরনের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে নিয়ে গেছে বাংলাদেশকে, যে বাংলাদেশ আসলে ইকোনমিক বেনিফিট ছাড়া অথবা বা পলিটিক্যাল এক্সারসাইজ ছাড়া অন্য কিছু ভাবছিল না, বা ভাবার সুযোগ রাখে নাই। এবং এই পলিটিক্যাল সিস্টেম এক অর্থে শুরু থেকে বলা হচ্ছিল যে উন্নয়ন মানে হচ্ছে একরকমের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা পরবর্তী দেখবো পলিটিক্যাল অ্যাগ্রেশন, পলিটিক্যাল এক্সক্লুশনের দিকে নিয়ে গেছে।
যেই সরকার ব্যবস্থা আমরা ছিলাম গত কয়েক বছরে, সেই ব্যবস্থা শুরু থেকে আমাদের দেশের সব রকমের উন্নয়ন প্রজেক্টের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আসার কথা বলছিল এবং করেছে কিছু, কিছু বিরাট বিপুল অর্থ ব্যয়ে। কিন্তু এই অবকাঠামোগত উন্নয়ন তাদেরকে আসলে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কাজ করেছে। ফলে political settlement become a tool to exploit or even become, what call hegemonic, behavior in this particular period of time. এবং আমরা যদি আলী রিয়াজ, একজন স্বনামধন্য অধ্যাপক, যিনি গবেষণা করেছেন, তিনি দেখাচ্ছিলেন 2024 সালে আগে 2015 থেকে শুরু করে এই সময় পর্যন্ত যে ধরনের সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টটা একরকমের এক্সক্লুশনারি অথরিটিয়ান রেজিমকে ডেভেলপ করেছে। যে ডেভেলপমেন্ট আসলে অথরিটিয়ান রেজিম আমরা বুঝি কাইন্ড অফ একনায়কতন্ত্র, যে একনায়কতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে এর বাহিরে কারা ভিতরে কারা সেই নিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলার চেষ্টা করছিলেন যে এই যে একনায়কতন্ত্র, সেই একনায়কতন্ত্রের মূল ফোকাসের মধ্যে আছে সে হচ্ছে বিজনেস এলিট গ্রুপ, যেখানে আছে ব্যুরোক্রেসি, এবং পাশাপাশি এখানে আরো যে গ্রুপগুলো সেগুলো হচ্ছে পলিটিক্যাল এলিট, মিলিটারি বা ল এনফোর্সমেন্ট এজেন্সি। ফলে এই ব্যাখ্যা যদি আমরা সামনে নিয়ে কথা বলি তাহলে দেখব যে উন্নয়ন মানেই এক অর্থে এই যে স্টেক হোল্ডার গুলো যারা আছে, যে ধরনের এলিট গ্রুপ আছে, তাদের স্বার্থ আসলে, যেখানে জনগণ কোন রকমই আসলে কোন স্টেক হোল্ডার না। যদি তাই হতো তাহলে দেখতাম যে ঢাকা শহরে আকাশ একটু, মানে একটুখানি হলেও ঢাকা শহরে আকাশ থেকে সূর্য দেখা যায়, আকাশে সূর্য প্রত্যক্ষমান। একটুখানি হলেও দেখতাম যে দেশের আহ নদীগুলো, খাল বিলগুলো একটুখানি সতেজ হচ্ছে, মানে হচ্ছে এখানকার পানির গুণগত মান একটুখানি ভালো, অথবা দেশের পরিবেশের জন্য সার্বিকভাবে যে ধরনের উন্নয়ন প্রজেক্ট নেওয়া হয় সেগুলোর কোয়ালিটি ভালো। ফলে এই উন্নয়ন, যে উন্নয়নকে প্রবলভাবে আসলে একটি ধর্ষাত্মক দেশের দিকে নিয়ে যায়, যে দেশ আসলে পরিবেশগত দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে অথবা শিক্ষাগত দিক থেকে প্রচন্ড রকমের অবহেলার শিকার অথবা গুণগত মানের দিক থেকে নিম্নগামিতার শিকার। ফলে ঢাকা শহরকে আসলে এখন সারা বিশ্বের দ্বিতীয় বা নাম্বার ওয়ান বসবাসের অযোগ্য শহর হিসেবে স্বীকৃতি দিতে হয়। মানে এই ধরনের স্বীকৃতি, যেটা সবসময় নেতিবাচক স্বীকৃতি, অথবা ঢাকা শহরের আজকে এয়ার কোয়ালিটি দিল্লিকে ছাপিয়ে যায়। দিল্লিও যেমন ইকোনমিক গেইনের জন্য সদা ব্যস্ত, সবকিছু করার চেষ্টা করছে, বাংলাদেশও তাই সে অর্থে সবকিছু করার চেষ্টা করছে। তো এই অর্থে রেজভি বোধহয় আমাকে থামার চেষ্টা করছিল, আমি আর একটুখানি আলাপ করে শেষ করি। তো বাংলাদেশের যে শিওর। পলিটিক্যাল রেজিম ছিল, সে পলিটিক্যাল রেজিমের মোট কথাই ছিল আসলে পলিটিক্যাল অ্যাকুমুলেশনকে, ইকোনমিক অ্যাকুমুলেশনকে সবচেয়ে বেশি প্রমোট করা, প্রশমিত করা। সেই রেজিম কোনোভাবেই আহ একটি নির্দিষ্ট শ্রেণীর ইন্টারেস্ট সার্ভ করা ছাড়া জনকল্যাণমুখী অর্থনীতি করা সম্ভব হয়নি, অথবা যেটুকু করেছে তার প্রচার প্রচারণা ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশের সব রকমের শ্রেণী, মিডিয়া, বুদ্ধিজীবী, শিক্ষক, প্রশাসক সবাই আসলে এই সরকারের গুণগান গাইতে গাইতে সরকারের বিপদ ডেকে এনেছে, মানে সরকারকে নিজেই বিপদের মধ্যে ফেলেছে। ফলে এই ফ্যাসিবাদী প্রবণতা দেশের অর্থনীতিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে এখানে ব্যক্তিগত শ্রেণী, ব্যক্তিগত খাত, পুঁজিবাদ সেখানে সবচেয়ে বেশি বিকাশ লাভ করেছে, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু দেশের যে অন্য সেক্টর, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করা, যেখানে একই সাথে ধরেন পরিবেশগত উন্নয়ন করা, অথবা ধরেন এদেশের শিক্ষার মানকে আরো বেশি সুন্দর করা, এই নিয়ে কোনো কনসার্ন, কোনো রকমের উদ্বেগ আমরা দেখিনি। বরঞ্চ যতটুকুই তারা করেছে তার পিছনেও যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, সেই অর্থ দিয়ে আসলে বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশ আরো দূর এগিয়ে যেতে পারতো। এবং যে ধরনের মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেই মেগা প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল আসলে ওইসব গ্রুপকে খুশি রাখা, ওইসব গ্রুপের স্বার্থ সুরক্ষা দেওয়া। শুধু গ্রুপ দেশীয় না, বিদেশি অনেক গ্রুপকে তারা সেই স্বার্থ সুরক্ষা দিয়ে বাংলাদেশে ব্যবসা করার জন্য দিনের পর দিন অনুমোদন দিয়েছে। আমরা জানি ভারতের ভূমিকা এখানে কি, আমরা জানি এখানে চায়নার ভূমিকা এখানে কি, সুদূর হয়তো আমেরিকার ভূমিকা কি সেটা নিয়েও প্রশ্ন উঠবে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু মোটা দাগে ফ্যাসিবাদ যে ধরনের উন্নয়নের কথা প্রচার করে বা প্রচার করতো এক সময়ে,
সেই 1920-এর দশকে, 1930-এর দশকে সেই একই কায়দায় বাংলাদেশেও আসলে ফ্যাসিবাদী যে উন্নয়নের মডেল, সেই উন্নয়ন মডেলকে নিয়ে এসেছে। সেই উন্নয়ন মডেলের মধ্যে ফিলসফিক্যাল দিক খুব একটা নেই আসলে। ফিলোসফিক্যাল দিক খুব একটা নেই। সেখানে সবটাই হচ্ছে প্রজেক্ট বেজ উন্নয়ন। উন্নয়ন হলে কি হয়? উন্নয়ন হলে পরিবেশের কি ক্ষতি হয়? উন্নয়নে হলে মানে সার্বিক শেয়ার বাজারে কি অবস্থা হয়? উন্নয়ন হলে দেশের দ্রব্যমূল্যের বাজার কেমনভাবে নিয়ন্ত্রিত হবে? কি করতে হবে না করতে হবে? উন্নয়ন হলে প্রবাসী শ্রমিকদের জীবনমান অথবা তাদের দেশে আসা, তাদের অর্থনীতি কিভাবে ব্যয় হবে? এই নিয়ে কোনো পরিকল্পনা নেই। কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো নির্দিষ্ট করে পরিকল্পনা নেই, অথবা বাজার সিন্ডিকেট নিয়ে সরকারের উদাসীনতা দিনের পর দিন আমাদেরকে এই দেশের জনগোষ্ঠীকে একটি মিডল ক্লাস অথবা আন্ডার মিডল ক্লাস অথবা ধরেন যে রুরাল পুর হিসেবেই বিবেচনায় রেখেছে। সেখানে তারা কখনোই প্রথম দিককার উন্নয়ন ভাবনায় আসার সুযোগ পায়নি। ফলে সেই অর্থে উন্নয়ন প্রজেক্ট গুলো বারবার এসেছে এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য 5 বছর, 10 বছর, 15 বছর কোনো লং টার্ম মিশন কাইন্ড অফ মার্শাল প্ল্যান আমাদের দেশে আসে নাই, আসার সুযোগ পাচ্ছে না। কারণ কি, এখানে রাজনৈতিক বাস্তবতা এতটাই রূঢ়, এতটাই কঠিন, যেখানে সরকার কর্পোরেট শ্রেণীর স্বার্থ সুরক্ষা ছাড়া, কর্পোরেট শ্রেণীকে টিকিয়ে রাখা ছাড়া বাকি দেশের জনগোষ্ঠীর যে অর্থনৈতিক প্রাপ্তি, তাদের যে চাওয়া, তাদের হিস্সা, সে নিয়ে মাথা ঘামাচ্ছে না। উন্নয়ন মানেই হচ্ছে কলোনিয়াল পিরিয়ডে যেভাবে উন্নয়ন দেখতাম, যে আমাদের দেশের জনগণ হচ্ছে ব্রিটিশদের জন্য একরকম বার্ডেন, তারা একটা মিশন নিয়ে আমাদের এখানে এসেছে। আমাদের দেশের যে শাসকদের দিকে তাকালে তারাও সেইভাবেই চিন্তা করেছে যে দেশে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য যারা দল, তারা বারবার বলেছে যে হ্যাঁ, আমরা উন্নয়ন চাই, আমরা উন্নয়ন করব, কিন্তু সেই উন্নয়ন আসলেই এক অর্থে তাদের যে অর্জন, তাদের যে শোষণ, সেই শোষণের মাত্রা বাড়ানো ছাড়া কোনোভাবে কমেনি। ফলে এই দিক থেকে বাংলাদেশের উন্নয়ন মানেই হচ্ছে এক রকমের ডমিনেশন, এক্সপ্লয়টেশন। সেখানে চেঞ্জ যতটুকু আমরা দেখছি তার চেয়ে পজিটিভ চেঞ্জ যা দেখছি তার চেয়ে নেতিবাচক চেঞ্জ, নেতিবাচক পরিবর্তন অনেক বেশি দেখছি। সেখানে কোভিড আসার পরে বা এই সময়টাতে সেখানে দেশের প্রপার্টি রেট অনেক বেড়েছে, আনএমপ্লয়মেন্ট সর্বোচ্চ চূড়ায় পর্যন্ত অবস্থান করছে। একই সাথে ইনকাম ইনইকুয়ালিটি, যেটি এখন পাহাড় সমান হিসেবে দাঁড়িয়েছে। শহরে গ্রামে, গ্রাম থেকে শহরে যে ইনকাম ইনইকুয়ালিটি এবং শ্রেণী বৈষম্য এতভাবে বেড়েছে, যেই বাড়াটা কোনোভাবেই আসলে একটি প্রোগ্রেস, একটি মডার্ন ওয়ার্ল্ডের জন্য কোনোভাবে কাম্য হতে পারে না। তো আর হিউম্যান ডেভেলপমেন্টের কথা যদি ধরি, সেই ডেভেলপমেন্টও দেখবো যে আমরা এত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জন্ম নিয়েছে, এত ভালো ভালো অথবা আহ কম ভালো সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান জন্ম নিয়েছে, কিন্তু দেশে এখনো বলা হয় স্কিল মানুষ আহ মানুষ পাওয়া যাচ্ছে না, কর্মবাজারে তারা যুক্ত হচ্ছে না, অথবা তাদের যুক্ত করতে হলে যে ধরনের কাঠামো দরকার, যে ধরনের ওয়েজ পলিসি দরকার সরকারি বেসরকারি খাতে, সেগুলো সবসময় আসলে যারা নিয়োগদাতা, যারা কর্পোরেট, তাদের স্বার্থ সুরক্ষায় তৈরি করা হচ্ছে। ফলে এই যে ডেভেলপমেন্টের মডেল, যে মডেল বাংলাদেশ যদিও 2024 সালে 26 সালে এলডিসি তে উত্তীর্ণ বা এলডিসি তে গ্রাজুয়েশন করবে, কিন্তু আমরা দেখছি যে এই গত আগামী কয়েক বছরে জিডিপি গ্রোথ অনেক কমে যাবে। তো এলডিসি তে গ্রাজুয়েশন করা এবং জিডিপি গ্রোথ কমে যাওয়া, তো দুটোই একসাথে যাবে কিনা প্যারালালি, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। তো এই প্রসঙ্গে এই আলোচনা, এই ফ্যাসিবাদ, এই উন্নয়ন, তার সম্পর্ক, তার গল্প, ফ্যাসিবাদ কিভাবে আসলে পুঁজিবাদী ভাবধারাকে উজ্জীবিত করে, ফ্যাসিবাদ কিভাবে গ্লোবালাইজেশন, ক্যাপিটালিজম, গ্লোবাল ইকোনমিক সার্কুলেশন, ফিনান্সিয়ালাইজেশনকে উৎসাহিত করে, এ নিয়ে বাংলাদেশ বিকামিং অ্যানাদার কাইন্ড অফ রোল মডেল অ্যাকচুয়ালি, মানে অ্যানাদার কাইন্ড অফ প্যারাডক্স মেবি। অথবা বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্যই গবেষণার কেন্দ্রবিন্দু, যে এই দেশে কত রকমের পট পরিবর্তন হচ্ছে, কত রকমের ভাবনার জন্ম হচ্ছে। তো এই ভাবনা পরিবর্তন, আরো এই ভাবনা বা এই নতুন নতুন আইডিয়া কিভাবে দেশের উন্নয়ন, এদেশের ফ্যাসিবাদ, এদেশের গণতন্ত্র, এদেশের কি বলে গ্লোবালাইজ কর্মকাণ্ড সবকিছুকে একভাবে দেখা যায়, একভাবে বিবেচনা করা যায়,
এই নিয়ে বিস্তর আলোচনা আরো আসবে, আরো আলোচনা করা যাবে। তো আমি মনে হয় এইখানে থামতে চাচ্ছি, ঠিক আছে? আরো প্রশ্ন থাকলে সেই বিষয়ে সামনের দিকে এগোনো যাবে। জাস্ট আপনার আলোচনার সাথে একটু পয়েন্ট অ্যাড করে আমরা কোয়েশ্চেন আনসারে যাব। হুম হুম বলতে ওগুলো বলছেন যে গত 15 বছরে শেখ হাসিনা যে ফেসিবাদ চালাইছে বাংলাদেশে, ওটা ওটা যদি আপনি দেখেন, এই ফেসিবাদের তাদেরকে ফেসিবাদ হওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা এলিমেন্ট তাদেরকে একেবারে একসাথে যুক্ত হয়েছে আর কি। এবং উন্নয়নে শেখ হাসিনা এবং তার দূষররা, ফেসিবাদের যে দূষররা, তারা উন্নয়নকে এমন একটা টুল হিসেবে ইউজ করছে, যেটা কি তাদেরকে এবং একটা লম্বা সময় ক্ষমতায় থাকার একটা বৈধতা দিয়ে দিছে। এবং পাশাপাশি এটাও বৈধতা দিয়ে দিছে যে তারা যদি আজকে 100 জনকে মেরে ফেললেও সে মানুষের কনসার্নে আসে না। এবং ওটাকে ওইভাবে আপনি যদি মিডিয়া বলেন, আপনি যদি এলিট সোসাইটি বলেন, আপনি যদি আহ বলেন, এমন ভাবে সেগুলাকে মানবাধিকারের যে লঙ্ঘনটা, মানুষজনকে যে মেরে ফেলছে বছর তাদের এবং দুর্নীতিকে তারা এমন ভাবে চাপা দিয়ে গেছে, যেন মনে হচ্ছে যেন বাংলাদেশ একটা স্বর্গের ইয়াতে ছিল আর কি। এবং এটাতে সবচেয়ে ইন্টারেস্টিং, আপনি অলরেডি বলছেন যে সবচেয়ে ইন্টারেস্টিংলি হলো যে আহ, এই ফেসিবাদকে সংস্কৃতি যেটা বলতেছিল যে ম্যানুফ্যাকচারিং, এই ফেসিবাদের পুরোটা টুল এবং ফেসির যে যেগুলা, তারা এই কয়েকটা মিডিয়া, আমি যদি নাম না বলি, কিন্তু এই মিডিয়াগুলো যে এমন ভাবে তাদেরকে কনসেন্ট গুলো ম্যানুফ্যাকচারিং করছে, যেটা একেবারে আহ, মানুষজন একটা আপনাকে এখনো সো কল্ড এলিট সোসাইটিকে বিশ্বাস করানো কঠিন যে আহ, আহ, শেখ হাসিনা বাংলাদেশে ফেসিবাদ চালাইছিল। এবং তারা তারা এখনো বিশ্বাস, তারা এখন ট্রমার মধ্যে আছে আর কি, যে জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনার যে পতন, তারা এখনো মনে করতেছে যে শেখ হাসিনা হয়তো ভালো ছিল। কিন্তু আহ, এই এই ভালো থাকা, হাসিনাকে ভালো মনে করা, যে যে কনসেন্ট গুলা মিডিয়া, সো কল্ড চেষ্টা থেকে শুরু করে, প্রথম আলো থেকে শুরু করে, আহ 71, অনেক আহ আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগের নেতাদের অধীনে যে মিডিয়া গুলো ছিল, তারা এমনভাবে এই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে, পদ্মা সেতু নিয়ে মাসের পর মাস, পদ্মা সেতু নিয়ে আলোচনা, মাসের পর মাস শুধু কর্ণফুলী টানেল নিয়ে আলোচনা, এর এর ভিতরে শুধু ওই ডেভেলপমেন্ট, এই যে স্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা, ওটাকে বেশি হাইলাইটেড করে মানুষজনের যে মানবাধিকার থেকে সবকিছু লঙ্ঘন করছে, যা মন চায় তাই করছে। এবং আহ এই স্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা, আমরা 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 যেহেতু অ্যাজ এ ডেভেলপমেন্ট স্টাডিজের যে গ্রাজুয়েট, সো স্ট্রাকচার, এই যে ডেভেলপমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা হয়, ওটাতে যে অনেক বেশি দুর্নীতি হয় আর কি। এবং সেটা হোয়াইট পেপারে স্পষ্ট ভাবে তারা বলছে যে গত 15 বছরে তারা 234 বিলিয়ন ডলার 234। পাচার করছে। তো হুম শুধু এটা এটুকু বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, তো শুধু এটুকু বলতে চাই যে ফেসিবাদ শুধু একা পক্ষে, শুধু একজন রাষ্ট্রনায়কের পক্ষে ফেসিবাদ গঠন করা বা ফেসিবাদ হয়ে ওঠা, ফেসিস্ট হয়ে ওঠা কখনো সম্ভব না। সেটা তাকে ওই ফ্যাসিস্ট হতে সহযোগিতা করে, আপনি যেটা বলতেছিলেন এলিট, যারা র্যান্ট অ্যাকুমুলেশন করে, যারা সেসব পুঁজিবাদী এই মানুষজন, যারা আহ, অর্থ লাভের আশায় আপনার জনমানুষের আহ, মানবাধিকার একেবারে সরে দিয়ে কাটা শুরু করে আর কি, সেটাই করছে। এবং আমরা লাকিলি আমরা জুলাইয়ের মাধ্যমে
এই ফ্যাসিবাদের ইয়া থেকে আমরা মুক্তি পাইছি। বাট সো আজকে আমি আর কথা না বাড়াই আমি আমাদের যদি পার্টিসিপেন্ট যারা আছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন, তো টেক্সট করতে পারেন। তো আমাদের হাতে 5 সময় আছে, আমরা 5 মিনিটের বেশি সময় নেব না। সো যদি এবং ওটা আপনারা আপনারা হ্যাঁ টেক্সট করুন, আমি ওটাতে যাওয়ার আগে তো ফেসিবাতে যে ফেসিবাদ হয়তো সরকার ফেসিবাদ অ্যাজ এ লিড গেছে, দলটা রাজনৈতিক দলটা চলে গেছে, কে অ্যাজ এ টুল হিসেবে ইউজ করে। কিন্তু দেশের প্রতিটা প্রতিষ্ঠানে নেশন ফ্রান্সে আপনি উদাহরণটা হচ্ছেন যে ইনস্টিটিউশন গুলাকে তারা একেবারে তাদের দোসররাই থেকে গেছে। সো এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যতের যে উন্নয়ন প্রকল্পগুলো, উন্নয়নের যে নীতিটা, হ্যাঁ, আমি প্রশ্নবোধের একটুখানি বুঝেছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন তোমরা? মানে আপনারা যারা আছেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, রেজবি কি ঢাকায় নাকি? আমি তার নেটওয়ার্ক খুব বেশি ভালো পাচ্ছি না আমি। কথা খুব কেটে কেটে আমি যাচ্ছিল প্যারাঙে, নেটওয়ার্ক। সো সেজন্য আচ্ছা, ওকে। হ্যাঁ, প্রথম হচ্ছে যে আপনি যে কমেন্ট করেছেন সেই কমেন্টের উপরে আলোচনা এক লাইন করে তারপরে আমি প্রশ্নে যাচ্ছি। আহ, অবশ্যই দেশের সকল প্রকার মিডিয়া থেকে শুরু করে আমাদের বুদ্ধিজীবী মহল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যারা কর্ণধার ছিলেন, এবং ব্যক্তিগতভাবে আমাদের অনেক শিক্ষক এই এই প্রপাগান্ডার সাথে যুক্ত ছিলেন যে আহ, শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তো বাংলাদেশ আওয়ামী লীগের যে হিস্ট্রিক্যাল লিগাসি, সেই লিগাসিতে অবশ্যই তার দলের ভূমিকা আছে। মানে একজন একাডেমিক হিসেবে সেটাকে আমাকে মানতে হবে, এবং তার অনেক ফ্যাক্টস, তার হিস্ট্রিক্যাল ইভালুয়েশন করলে সেখানে অবশ্যই তাদের জায়গা আছে। কিন্তু তারা যেভাবে স্বাধীনতাকে একক দলীয় ব্যবসা বানিয়েছিল, যেটা সলিমুল্লাহ খান তার লেখায় বলেছিল, স্বাধীনতা ব্যবসায় কাইন্ড অফ ডিসকাশন, যে স্বাধীনতাকে যেভাবে তারা পুঁজি করে দেশের সর্বত্র যেভাবে কর্তৃত্ব স্থাপন করেছিল, শেষে আসলে আধুনিক জামানায়, মানে আধুনিক জামানায় নামে একটা কোন মধ্যযুগীয় শাসনের মতো আসলে। মানে দেশের জনগোষ্ঠী কোনোভাবেই কোনো জায়গা থেকেই কোনোভাবেই আসলে নিষ্কৃতি পায় নাই সর্বস্তরে। মানে ইভেন এখনো যে একটা জুলাই বিপ্লব হয়ে গেল, এখনো কি পাবে কিনা সেটাও আমি আমি সেই সেই প্রত্যাশা খুব বেশি করি না। তো অবশ্যই যেই নোয়াম চমস্কির কথা আমরা বলি, সেটা হচ্ছে যে কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং কনসেন্টের কথা উনি বলেছেন, যে আমরা কি করে মতকে আমরা কি বলে মতবাদ কিভাবে সম্মতি কিভাবে উৎপাদন হয় এ নিয়ে আলোচনা, অথবা অর্থাৎ যা হচ্ছে দেশে সেখানে এই হওয়ার পিছনে কিভাবে জনগণের সম্মতি আদায় করা হচ্ছে, অথবা কিভাবে সেগুলোকে নর্মালাইজ করা হচ্ছে, যেগুলো কিভাবে ফ্যাসিবাদী যে প্রবণতা শেখ হাসিনা করেছেন, তিনি একা করেন নাই। তিনি আবার যারা তা করেছেন, যিনি যারা তাকে সাহায্য করেছে, যারা তার পক্ষে ছিল, তারা সবাই কিন্তু ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি বেনিফিটেড হয়েছে। ফলে ফ্যাসিবাদী আচরণ শেখ হাসিনা নিজে করলেও সেই হিস্সা পেয়েছে সবাই, অথবা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল। হাসিনা নিজে যদি ধরেন একটা রোল মডেল হয়, রোল মডেল মানে একটা ইমেজ হয়, একটা প্রতীক হয়, এই প্রতীককে টিকিয়ে রাখার জন্য দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো তার কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে। তার যে মতামত, তার যে প্রিন্সিপাল ইডিওলজি, সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, এবং সেই অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ দিনের পর দিন টিকে ছিল। ফলে ওই জায়গাতে শেখ হাসিনার কর্মকাণ্ড যতটা না আসলে দেশের মানুষকে আসলে কি বলে মানে দেশের উন্নয়ন নিয়ে প্রজেক্ট, তার চেয়ে বরঞ্চ প্রজেক্টটা হচ্ছে যে আমি দেখেছি তিনি যখন কথা বলতেন, তিনি যখন সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর দিতেন, কি পরিমাণে ঘৃণা, বিদ্বেষ তার কথার মধ্যে লুকিয়ে আছে। মানুষকে কোনোদিন মানে আমি দেখিনি যে কোনোদিন সম্মান করে কথা বলতেন। ওই কিছু ছবি আছে যে উনি বিভিন্ন জায়গায় যেতেন প্রচারণায়, নির্বাচনী প্রচারণায়, বা ওখানে গিয়ে মানুষকে জড়িয়ে ধরে
উনি আলিঙ্গন করতেন, বিশেষ করে মহিলাদেরকে, এগুলোর ছবি আমরা দেখেছি। এগুলো আসলে বেশ আগেকার ন্যারেটিভস। কিন্তু এই জামানায় এসে, বিশেষ করে 14 সালের পরে, 14, 15, 16 সালের পরে এসে শেখ হাসিনা কি পরিমাণ যে একজন নিষ্ঠুর স্বৈরশাসকে পরিণত হয়েছিল, যিনি সর্বক্ষণ মানুষকে বিভাজন করার মধ্য দিয়ে দেশ শাসনে এগিয়ে যাচ্ছিলেন। তিনি সারাক্ষণ মানুষকে ভাগ করতেন, রাজাকার, স্বৈরাচার, দুর্নীতিপরায়ণ, অথবা শিক্ষক, অশিক্ষক, কর্মকর্তা, অকর্মকর্তা, দুর্নীতি, অথবা ধরেন মানে গ্রসলি এই ধরনের আহ আসলে রিস্ক আজকে মানে, এবং এই রিস্ক সেশনকে সবসময় প্রমোট করা হচ্ছিল, যে এই রিস্ক সেশন সবচেয়ে বেশি কি বলে আখ্যায়িত করা হচ্ছিল। ফলে সেই জায়গাতে তার যে ভাবনা চিন্তায়, সেখানে যতটাই না আসলে উন্নয়ন, আমরা উন্নয়নের গল্প যাই, উন্নয়ন যতটা না উন্নয়ন গল্প, তার চেয়ে বরঞ্চ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত রকমের আয়োজন করা যায়, সেই আয়োজন তিনি নিজে যেমন করেছেন, তাকে ঠিক একইভাবে তাকে আয়োজন করতে সাহায্য করেছে। আর আপনার যে প্রশ্নটা আপনি করেছেন, সেটা আমি অর্ধেক বুঝেছি বা বুঝি নাই। বাংলাদেশের সত্যিকার অর্থেই উন্নয়ন কোনোভাবেই আসলে আহ, খুব মানে, আমরা জানি সিডি স্কোর যে উন্নয়ন মানে হচ্ছে এক রকমের টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে চাপিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত। বাংলাদেশে এখনো উন্নয়নের প্রশ্নে যে সব প্রশ্নগুলোর সমাধান হওয়া জরুরি, যে উন্নয়ন আসলে কার জন্য, কিসের জন্য উন্নয়ন, উন্নয়ন জনগণ চায় কিনা। ধরেন ঢাকা শহরে কোনোদিন আমি জানি না কখনো সার্ভে করা হয়েছিল কিনা যে আমরা আসলে মাটির উপর দিয়ে আসলে আমরা মেট্রো রেল চাই। কারণ পৃথিবীর সব দেশেই মেট্রো রেলের কনসেপ্টই হচ্ছে আসলে মাটির তলা দিয়ে করা, অথবা সাবওয়ে করা। আছে কিছু কিছু জায়গাতে মাটির উপর দিয়েও আছে মেট্রো রেল, কিন্তু সেগুলো নগরের বাহিরে, ভিতরে না, প্রাণ প্রাণ কেন্দ্রে। আমার মানে ধরেন আমাদের এখন টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং আমাদের দেশে খুব ভালো কাজ করতেছে। তো আমাদের দেশে যে আপনি যদি ঢাকা শহরের আশেপাশে দেখেন, এই যে শীতলক্ষ্যা, এই পুরাতন ব্রহ্মপুত্র, এই তুরাগ, বালি, এই যে নদীগুলো, গিয়ে দেখেন নদীগুলোর অবস্থা কি। ফলে এই ধরনের উন্নয়ন কে চ্যালেঞ্জ করার জন্য কোন রকমের অল্টারনেটিভ আমাদের সামনে নাই, কোনো হাজিরও করা হয় নাই, হাজির করতে দেওয়াও হয় নাই। আমাদের দেশে উন্নয়নের বড় ব্যর্থতা হচ্ছে এখানে, যে যে উন্নয়নের যাদের জন্য উন্নয়ন করা হবে, তাদের কোনো কনসার্ন আমরা কখনো মাথায় রাখিনি, তাদের মতামতকে আমরা প্রাধান্য দেইনি, অথবা উন্নয়ন কোনোভাবে ডেমোক্রেটিক হয় নাই। উন্নয়ন একদলীয় ভাবে চাপিয়ে দেওয়া উন্নয়ন হয়েছে, এবং সেই উন্নয়ন করতে গিয়ে প্রচুর পরিমাণ দুর্নীতির আশ্রয় প্রশ্রয় নেওয়া হয়েছে। এই উন্নয়ন করতে গিয়ে 100 টাকার প্রজেক্টে আমরা দেখি হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, মানে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে, অথবা সেই অর্থ দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। ফলে এই উন্নয়নকে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি রিজার্ভ করে রাখা হয়েছে। উন্নয়ন মানে হচ্ছে রাষ্ট্র কাঠামো, অথবা উন্নয়নের কেউ বিরোধিতা করলে তাকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, উন্নয়ন বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে। অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব উন্নয়ন বিরোধীদেরকে, তথাকথিত অথবা রাষ্ট্রবিরোধীদেরকে ধরে নিয়ে গুম করে ফেলা, মেরে ফেলা, ঠিক আছে, জেল নিপীড়ন সহ্য করার মতো প্রবণতা তারা সেই দিকে গিয়েছে। ফলে মানে মোটা আগে যদি আমরা দেখি যে এই উন্নয়ন কোনোভাবেই ইনক্লুসিভ না, বরঞ্চ এক্সক্লুসিভ। এখানে এক পক্ষকে বাদ দিয়ে অন্য পক্ষকে ঢুকানো, অন্য পক্ষকে ঢুকিয়ে আরেক পক্ষকে বাদ দেয়া, এই প্রবণতা ঘটেছে। এই দেশের শাসকরা কখনোই আসলে সকলের জন্য শাসক, সেই শাসক হয়ে উঠতে পারে নাই। তারা পার্টিকুলারলি একটা দেশের নির্দিষ্ট ভূখণ্ডের নির্দিষ্ট রাজনৈতিক দলের শাসক হতে পেরেছে, অথবা এই দেশের শাসক মাত্রই হচ্ছে ভারতের ইন্টারেস্টকে যত বেশি প্রাধান্য দেওয়া যায় সেই বিষয়ে সবসময় সচেতন ছিল। দেশের যে অবকাঠামোগত উন্নয়ন, দেশের যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ব্যুরোক্রেসি, সেগুলোর স্বার্থ সবসময় বিসর্জন দিয়ে উন্নয়নকে সামনে রাখা হয়েছিল। ফলে একটা জগা খিচুড়ি আসলে, জগা খিচুড়ি, উন্নয়ন মানিয়ে কাইন্ড অফ আমার মতে শাক দিয়ে মাছ ঢাকার মতো আসলে ঘটনা আর কি। উন্নয়ন মানেই হচ্ছে এই দেশে কলোনিয়াল কায়দায় এক্সপ্লয়টেশন। তো সেই অর্থে শেখ হাসিনা বা পরবর্তীতে যারা দেশ শাসন করবে, তাদের জন্য এক রকমের জুলাই বিপ্লব একটা লেসন, আসলে জনগণ আসলে উন্নয়ন চায় নাকি চায় না। ধরেন 5ই অগাস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী যখন মেট্রো রেল পরিদর্শনে গেলেন, তখন খুব কান্নাকাটি করলেন, কিন্তু উনি হাসপাতালে গেলেন না। হাসপাতালে না গেলে বোঝা যেত যে ঠিক আছে, মানুষ তো মারা গিয়েছিল, তাকে মানুষ অন্যভাবে দেখতো। কিন্তু এই অবকাঠামোগত উন্নয়ন যে মানুষের সুখ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, মানুষের যে
ক্ষোভ, তার যে বৈষম্য, সেগুলো দূর করার কোনো উদ্যোগ নেয় নাই, তো সেই উন্নয়ন দেখ সে করবে কি আসলে? ফলে এখানে আক্রমণ হয়েছে এবং এই আক্রমণকে আবার মিডিয়াগুলো খুব ভালো করে ফলাও করেছে যে হ্যাঁ, এই দেশের দুর্বৃত্তরা, এদেশের স্বাধীনতা বিরোধীরা, দেশের এরা এসব ধ্বংস করছে। কিন্তু এই ধ্বংস যে দেশের জনগণ করেছে, এই অর্থে করেছে যে এই উন্নয়ন তার জন্য কাঙ্ক্ষিত নয়। এই উন্নয়ন তাকে বরঞ্চ দেশের আহ কি বলে আরো নিম্ন শ্রেণীতে রূপান্তরিত করেছে। ফলে এই যে নানান ডাইমেনশন থেকে আপনার প্রথম প্রশ্ন বা কমেন্টের উপর ভিত্তি করে এটার একটা ইকোনমিক অ্যানালাইসিস যেমন আছে, এটা কালচারাল একটা ব্যাখ্যা অবশ্যই যায়। একই সাথে পলিটিক্যাল সোশিওলজি থেকে যদি দেখি আমরা, এই উন্নয়ন মানেই হচ্ছে ডমিনেশন, উন্নয়ন মানেই হচ্ছে এক্সপ্লয়টেশন সেই অর্থে, এবং উন্নয়ন মানেই হচ্ছে পুঁজিকে আরো বেশি রিইনফোর্স করা এদেশের আহ শাসন ব্যবস্থা, এদেশের অর্থনৈতিক উন্নয়নে। সে উন্নয়ন কোনোভাবেই এক রকমের সবার জন্য অংশগ্রহণমূলক, সবার জন্য ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, সবার জন্য আইনি শাসন ব্যবস্থা, সেটাকে কখনোই আসলে উৎসাহিত করে না। তো এই উন্নয়ন আসলে শেষ পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতেই সাহায্য করেছে, যদি আমি বলি আর কি। হ্যাঁ, আমাদের যদি পার্টিসিপেন্টদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আপনারা কোয়েশ্চেন করতে পারেন। মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। যদি না থাকে আপনাদের ওয়েট করি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। মনে হয় জি 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 আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আমার নাম রাফি, রিসার্চ ইন্টার্ন হিসেবে ডেভেলপমেন্ট থটে আছি। সো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে এক্সিস্টিং ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর কিভাবে ফ্রিডমটা নিশ্চিত করতে পারি, কেননা আপকামিং যে রেজিউমটা আসবে তারা যে ওই ইনস্টিটিউশনগুলোকে ইউজ করে ফ্যাসিবাদী হবে না তার কি গ্যারান্টি আছে? সো ইনস্টিটিউশনাল মেকানিজমে কি ধরনের পরিবর্তন আনলে পরে বিউরোক্র্যাটস মানে বিউরোক্র্যাটসরা তাদের রোল এবং রেসপন্সিবিলিটিগুলো মানে স্বাধীনভাবে পালন করতে পারবে? এখানে আপনার পরামর্শ জানতে চাচ্ছি স্যার। আহ হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে, এবং তার জন্য আহ আমাদের আসলে বিস্তর আলোচনা করার সুযোগ আছে। আহ আমি খুব আশাবাদী না আসলে। আমি খুব আশাবাদী না এই অর্থে যে বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো বা রাজনৈতিক দলগুলো, তারা সবসময় আসলে পুঁজি স্বার্থ সুরক্ষায় কাজ করেছে বা করবে। তারা কখনোই ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ তার যে শাসনতন্ত্র অথবা বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে যে কয়েকটি মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয় নিয়ে কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে কোনো কাজ করে নাই, বরঞ্চ এইগুলোকে ছুঁড়ে ফেললেও মানে অবাক হওয়ার কিছু ছিল না। ধরেন আহ সমাজতন্ত্র বা ন্যায় বিচার অথবা ধরেন গণতন্ত্র ছুঁড়ে ফেলেনি, রেখেছে শোকেস হিসেবে। এবং অন্য যে দল ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারা অতীতেও এসেছিল, তারাও এক অর্থে এই পুঁজির সাথে সংমিশ্রণ ঘটিয়ে পুঁজির স্বার্থ সুরক্ষায় আসলে তারা কাজ করবে, এবং তাতেই তাদের ক্ষমতা বৈধতা পাবে। এ হচ্ছে আমার অবজারভেশন। আর তো এই দিক থেকে আওয়ামী লীগ বা বিএনপি অথবা অপর অপর রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এবং আপনি দেখবেন যে বর্তমান যে দল দেশ থেকে অপসারিত হয়েছে, যাদের ক্ষমতা কমে গিয়েছে, এবং যারা এখন আমাদের সামনে যারা ভবিষ্যতে যারা রাজনীতিতে যারা ক্ষমতাধর হবে, ক্ষমতাবান হবে, তারা ভারতের সাথে কিন্তু আওয়ামী লীগের মতোই সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক করে যাবে। এই আওয়ামী লীগ যে অর্থে দিল্লির দাস হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসলে তারা সেই দিকেই যাবে। কারণ আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে আওয়ামী লীগের প্রশ্নে, স্বৈরাচার প্রশ্নে, তাদের বিচারের প্রশ্নে বিএনপি কিন্তু স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে পারেনি। ফলে এটা একটা দিক। ইকোনমিক্যালি দেশের যে শিল্প কারখানা, যে মালিকানা, তার যে ইকোনমিক বেনিফিট, তার যে কি বলে এখান থেকে ক্যাপিটাল অ্যাকুমুলেশন, আওয়ামী লীগ যে হারে করেছে, আগামী শাসন ব্যবস্থা সেভাবেই হবে। তো সেখান থেকে এটাই বললাম যে আমার আসলে খুব আশাবাদী হওয়ার কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কার কথা, যে ভবিষ্যতের কথা আসলে এই সংস্কার দিয়ে আসবে। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে,
সেই সংস্কার কমিশনের কর্মকাণ্ড আসলে এই সরকার তো পার্লামেন্ট ছাড়া তো এগুলো বৈধ হবে না আসলে। ধরেন পার্লামেন্ট তো লাগবে এগুলোকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে, এগুলোর অ্যাপ্লিকেশনটা লাগতে। এখন যে সরকার ক্ষমতায় নেক্সট ইয়ারে আসতেছে, তারা এই যে সংস্কার কমিশনের সুপারিশ এগুলোকে ওন করে কিনা আদৌ? আমার মনে হয় না তারা খুব বেশি অন করবে। মানে একটা তবে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, একটা রকমের ডকুমেন্টেশন হচ্ছে, সেই ডকুমেন্টেশন ধরে হয়তো আমরা কথা বলতে পারবো। ঠিক আছে? তো এভাবে আমি দেখি আরকি। মানে পরিবর্তনটা কি? হ্যাঁ, পরিবর্তনটা এরকম, আমরা যখন 2009 সালে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তখন আসিফ সাহান স্যারের কোর্স পড়ছিলাম। তখন সাহান স্যার পলিটিক্যাল সায়েন্স পড়াতে গিয়ে আমাদেরকে বলেছে যে অতীতের সরকারের সাথে বর্তমান আওয়ামী লীগের সরকার যখন তারা মাত্র গঠিত হয়েছে, অনেক তফাৎ। কি অর্থ তফাৎ? তারা সংসদে অনেকগুলা কমিটি গঠন করেছে। বিভিন্ন কমিটি, পরিবেশ দেখা নিয়ে কমিটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিটি, পার্লামেন্টারিয়ান স্ট্যান্ডিং কমিটি। এই কমিটি করেছিল। এই কমিটি মানে হচ্ছে তার মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সিদ্ধান্ত নেওয়ার একটা করে মেকানিজম ডেভেলপ হচ্ছিল। কিন্তু ওই স্ট্যান্ডিং কমিটি এতগুলো হওয়ার পরেও বিগত সরকারের এরপর 14-15, এরপরে 18, এবার 24 নির্বাচনের পর আমরা দেখেছি যে আসলে সারা দেশের সমস্ত রাজনীতিবিদরা তাদের যে ব্যবসায়িক চরিত্র, ব্যবসায়িক প্রবণতা, তারা আসলে কোন রকমের সংস্কার, কোন আইন কানুনের প্রতি তোয়াক্কা করে না আরকি। তো এই আরকি কথা। এখন আপনার শেষের যে প্রশ্নটা লেজ লাগানোর প্রশ্ন, সেই প্রশ্নের হয়তো আংশিক আমি কথা বলেছি। পুরো উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। মানে এই বিষয়ে আশাবাদী হওয়াটা তো ভালো যে লক্ষণ, কিন্তু খুব বেশি আশাবাদী হওয়ার প্রবণতা লক্ষ্য আমি দেখছি না আরকি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকের মতো কোয়েশ্চেন আর না নিই। সো আশা করি বাংলাদেশের ভবিষ্যতের উন্নয়ন প্রকল্প অনেকটা আহ জনমুখী হবে। জনগণের চাহিদাকে প্রাধান্য, জনগণের আহ জনগণের অধিকারকে সামনে রেখে এবং জনগণের আহ প্রয়োজনকে অর্থনৈতিক থেকে শুরু করে সোশ্যাল, কালচারাল এবং আইনগত বা সিকিউরিটি নিশ্চিত করে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন নীতিগুলো। সেই আশায় রেখে আমরা আজকের মতো এখানে শেষ করব। এবং আমরা শেষ করার আগে আমরা নিয়ামত আলী ভাইকে আবার এগেইন ধন্যবাদ জানাচ্ছি, সাথে দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতে অন্য কোনো সেশনে আপনার সাথে আবার দেখা হতে পারে। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। রেজবিকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আবার দেখা হবে নানান কারণে, নানান বিষয় নিয়ে। শেষ পর্যন্ত শুভরাত্রি। ওকে, আসসালামু আলাইকুম। শুভরাত্রি।